চঞ্চল হয়ে উঠেছে কলকাতা শহর। কলকাতার চঞ্চলতা কিছু নতুন কথা নয়। বসন্ত, ডেঙ্গু, ফ্লু, বেরিবেরি, প্লেগ, কলেরা ও টাইফয়েড প্রভৃতি জীবাণু প্রায় এখানে বেড়াতে এসে তাকে করে তোলে চঞ্চল। সাম্প্রদায়িক দাঙ্গা হাঙ্গামাতেও সে অচঞ্চল থাকতে পারে না। আজকাল উড়োজাহাজি বোমার ভয়েও সে চঞ্চল হয়ে ওঠে ক্ষণে ক্ষণে। কিন্তু আমি ওরকম চঞ্চলতার কথা বলছি না। মাসখানেক আগে শ্যামলপুরের বিখ্যাত জমিদার কমলকান্ত রায়চৌধুরী কলকাতায় এসেছিলেন বড়দিনের উৎসব দেখবার জন্যে। তার একমাত্র পুত্রের নাম বিমলাকান্ত, বয়স 10 বছর। একদিন সকালে সে বাড়ির সংলগ্ন বাগানে খেলা করছিল, তারপর অদৃশ্য হয়েছে হঠাৎ। লোহার ব্যবসায় বাবু পতিতপাবন নন্দী ক্রোড়পতি হয়েছেন বলে বিখ্যাত। তার টাকা অসংখ্য বটে, কিন্তু সন্তান সংখ্যা মাত্র দুটি, একটি ছেলে একটি মেয়ে। ছেলেটির বয়স মোটে 8 বছর। পাড়ারই স্কুলে সে পড়ে, কিন্তু একদিন স্কুল গিয়ে আর বাড়ি আসেনি। তার পরদিনও না, তারও পরদিনও না। তারপর 20 দিন কেটে গেছে, আজ পর্যন্ত তার আর কোনো খবরই পাওয়া যায়নি। দুর্জয়গড়ের করদ মহারাজা স্যার সুরেন্দ্র প্রতাপ সিংহ বাহাদুর বড়দিনে বড় লাটের সঙ্গে সাক্ষাৎ করবার জন্য কলকাতায় এসেছিলেন। তার সিংহাসনের উত্তরাধিকারী হচ্ছেন যুবরাজ বিজয় প্রতাপ, বয়স 4 বছর মাত্র। গত পরশু রাতে ধাত্রী গঙ্গাবাই যুবরাজকে নিয়ে ঘুমোতে যায়, কিন্তু গেল কাল সকালে উঠে দেখে বিছানায় যুবরাজ নেই। সারা রাজবাড়ি খুঁজেও যুবরাজকে পাওয়া যায়নি। রাত্রির অন্ধকার যুবরাজকে যেন নিঃশেষে গ্রাস করে ফেলেছে। গঙ্গাবাই কোনো রকম সন্দেহের অতীত। তার বয়স 60 বছর, ওর মধ্যে 50 বছর কাটিয়েছে সে দুর্জয়গড়ের প্রাসাদে। বর্তমান মহারাজা পর্যন্ত তার হাতেই মানুষ। সুতরাং অকারণেই কলকাতা চঞ্চল হয়ে ওঠেনি। 1 মাসের মধ্যে 3টি শ্রেষ্ঠ পরিবারের বংশধর অদৃশ্য। চারিদিকে বিষম ছাড়া পড়ে গিয়েছে। ধনীরা শঙ্কিত, জনসাধারণ চমকিত, পুলিশরা ব্যতিব্যস্ত। খবরের কাগজরা জো পেয়ে পুলিশের বিরুদ্ধে মহা আন্দোলন শুরু করে দিয়েছে। এমনকি গুজব শোনা যাচ্ছে যে দুর্জয়গড়ের যুবরাজের অন্তর্ধানের পর গভর্নমেন্টেরও টনক নড়েছে। সরকারের তরফ থেকে পুলিশের ওপরে এসেছে নাকি জোর হুমকি। কিন্তু পুলিশ নতুন কোনো তথ্যই আবিষ্কার করতে পারেনি। সম্ভ্রান্ত ও ধনী পরিবারের তিনটি বংশধর 1 মাসের ভিতরে নিরুদ্দেশ হয়েছে। ব্যাস, এইখানেই সমস্ত খোঁজাখুঁজি শেষ। তারা কেন অদৃশ্য হয়েছে, কেমন করে অদৃশ্য হয়েছে এবং অদৃশ্য হয়ে আছেই বা কোথায়, এই সমস্ত রহস্যই ঘোর মায়াজালে ঢাকা। কলকাতা মাঝে মাঝে ছেলে ধরার উৎপাত হয় শুনি, কিন্তু ছেলে ধরারা ধনী গরিব বাঁচে বলে শুনিনি। তারা ছেলে ধরত নির্বিচারে এবং গরিবেরই ছেলে চুরি করবার সুযোগ পেত বেশি। এও শোনা গেছে যে সন্ন্যাসীরা নিজেদের চেলার সংখ্যা বাড়াবার বেদেরা নিজেদের দল বৃদ্ধি করবার জন্যই ওভাবে চুরি করে। আবার অধিকাংশ ক্ষেত্রেই ছেলে ধরার গুজব যে বাজে হুজুগ বলে প্রমাণিত হয়েছে, এ সত্ত্বেও কারো জানতে বাকি নেই। কিন্তু এবারের ঘটনাগুলো নতুন রকম। প্রথমত, চুরি যাচ্ছে কেবল ধনীদেরই সন্তান। দ্বিতীয়ত, 3টি ছেলেই আপন আপন পিতার সম্পত্তির একমাত্র উত্তরাধিকারী। তৃতীয়ত, কেউ যে এদের ধরে নিয়ে গেছে এমন কোনো প্রমাণও নেই। হেমন্ত নিজের চিরদিনের অভ্যাস মতো ইজি চেয়ারে অর্ধশায়ন অবস্থায় 2 চোখ মুদে আমার কথা ও যুক্তি শুনে যাচ্ছিল নীরবে। হঠাৎ ঘরের কোণে ফোন যন্ত্র বেজে উঠল। হেমন্ত যেন নিজের ইচ্ছার বিরুদ্ধেই চেয়ার ত্যাগ করে ঘরের কোণে গিয়ে রিসিভার তুলে নিয়ে বললে, হ্যালো, কে? ও হ্যাঁ, আমি অদম হেমন্তই। প্রণত হই অ্যাসিস্ট্যান্ট কমিশনার সাহেব, আপনার পদোন্নতির জন্য কংগ্রাচুলেশন। তারপর ব্যাপার কি, হঠাৎ ফোনের সাহায্য নিয়েছেন কেন? নতুন কোনো মামলা হাতে নেবার ইচ্ছা আমার আছে কি না? দেখুন, মানুষের ইচ্ছা হচ্ছে অনন্ত, কিন্তু সাধ্য সীমাবদ্ধ। মামলাটা কি আগে শুনি। দুর্জয়গড়ের হারা যুবরাজের মামলা? না মশাই, স্বাধীনভাবে অত বড় মামলা হাতে নিতে আমার ভয় হচ্ছে। আপনাদের আড়ালে থেকে কাজ করি সে হচ্ছে আলাদা কথা, কারণ সেটা দাবা বোর্ডের ওপরে চাল বলে দেওয়ার মতন সোজা। আপনারা থাকতে আমি কেন? কি বললেন? খোদ মহারাজের ইচ্ছা মামলাটা আমি গ্রহণ করি? বলেন কি, আমি এত বড় বিখ্যাত লোক হয়ে উঠেছি? আমার কোনো আপত্তি শুনবেন না?
দুর্জয়গড়ের প্রাইভেট সেক্রেটারির সঙ্গে 10 মিনিটের মধ্যে এখানে এসে আমাকে আক্রমণ করবেন? বেশ, আক্রমণ করুন, ক্ষতি নেই, কিন্তু আত্মরক্ষা করবার জন্য যদি না বলার প্রয়োজন হয় তাহলে আমার মুখ বন্ধ থাকবে না, এটা কিন্তু আগে থাকতেই বলে রাখলুম। রিসিভারটা যথাস্থানে রেখে হেমন্ত আমার কাছে এসে বললে, রবিন, সব শুনলে তো? হ্যাঁ। পুলিশের সতীশবাবু তাহলে তোমার ঘাড়েই মামলাটা চাপাতে চান? হেমন্ত জবাব দিলে না। নিজের চেয়ারে বসে পড়ে কিছুক্ষণ চুপ করে কি ভাবতে লাগলো। তারপরে বললে, এ মামলাটা ঘাড়ে নেওয়া কি আমার পক্ষে উচিত হবে? কেন হবে না? স্বাধীনভাবে কখনো কাজ বা এরকম মামলা নিয়ে কখনো নাড়াচাড়া করিনি। তাতে কি হয়েছে? তুমি ভুল করছো রবিন। আমি ঠিক গোয়েন্দা নই, অপরাধ বিজ্ঞানের ছাত্র মাত্র। যদিও এই বিশেষ বিজ্ঞানটিকে আমি গ্রহণ করেছি এক শ্রেণীর আর্ট হিসেবেই। হয়তো তুমি বলবে বিজ্ঞানের সঙ্গে আর্টের বা কলার সম্পর্ক নেই, কিন্তু ভুলে যেও না যেন প্রাচীন ভারতে চৌর্যবৃত্তিকেও 64 কলার অন্যতম কলা বলে গ্রহণ করা হতো। চুরি করা যদি আর্ট হয়, চোর ধরাও আর্ট হবে না কেন? সুতরাং এক হিসাবে আমি আর্টেরই সেবক। গোয়েন্দা রূপের নাম কেনবার জন্য আমার মনে একটু লোভ নেই, যদিও অপরাধ বিজ্ঞান হচ্ছে আমার একমাত্র হবি বা ব্যাসন। পুলিশের সঙ্গে থাকি কেননা হাতে নাতে পরীক্ষা করবার সুযোগ পাই এই মাত্র। পেশাদার গোয়েন্দার মতন দুর্জয়গড়ের মহারাজ বাহাদুরের হুকুম তামিল করতে যাব কেন? হেমন্ত আরও কি বলতে যাচ্ছিল, কিন্তু বাড়ির সামনে রাস্তা একখানা মোটর এসে দাঁড়ানোর শব্দ শুনে চুপ মেরে গেল। মিনিট খানেক পরেই ঘরের ভেতরে প্রবেশ করলেন অ্যাসিস্ট্যান্ট কমিশনার সতীশবাবুর সঙ্গে একটি সাহেবী পোশাক পরা ভদ্রলোক। তার মুখখানি হাসি খুশি মাখা, সুন্দর বলিষ্ঠ চেহারা, বয়স 40-এর ভেতরই। সতীশবাবু বললেন, মিস্টার গাঙ্গুলি, ইনি হচ্ছেন হেমন্তবাবু, আর উনি ওর বন্ধু রবিনবাবু। হেমন্তবাবু, ইনি হচ্ছেন মিস্টার গাঙ্গুলি, দুর্জয়গড়ের মহারাজা বাহাদুরের প্রাইভেট সেক্রেটারি। অভিবাদনের পালা শেষ হলো। মিস্টার গাঙ্গুলি বিস্ময় প্রকাশ করে বললেন, হেমন্তবাবু, আপনার বয়সে তো অল্প, এই বয়সে আপনি আমার নাম কিনেছেন? হেমন্ত হাসি মুখে বললে, আমি যে নাম কিনেছি আমার পক্ষে এটা আশ্চর্য সংবাদ। মিস্টার গাঙ্গুলি বললেন, বিলক্ষণ, আপনি নাম না কিনলে মহারাজা বাহাদুর আপনাকে নিযুক্ত করবার জন্য এত বেশি আগ্রহ প্রকাশ করতেন না। মিস্টার গাঙ্গুলি সরলভাবে হেমন্তের সুখ্যাতি করবার জন্যই কথাগুলো বললেন, কিন্তু ফল হলো উল্টো। হেমন্তের মুখ লাল হয়ে উঠল। রূঢ় স্বরে সে বললে, নিযুক্ত? নিযুক্ত মানে কি? মিস্টার গাঙ্গুলি বললেন, যুবরাজের মামলাটা মহারাজা বাহাদুর আপনার হাতে অর্পণ করতে চান, এই জন্যে তিনি প্রচুর পারিশ্রমিক দিতে রাজি আছেন। মামলার কিনারা হলে যথেষ্ট পুরস্কারও। ক্রুদ্ধ স্বরে বাধা দিয়ে হেমন্ত বলে উঠল, ধন্যবাদ মিস্টার গাঙ্গুলি। মহারাজা বাহাদুরকে কি জানাবেন হেমন্ত চৌধুরী জীবনে পারিশ্রমিক বা পুরস্কারের লোভে কোনো কাজ করেনি। সতীশবাবু, এ মামলার সঙ্গে আমি কোনো সম্পর্ক রাখতে ইচ্ছা করি না। সতীশবাবু ভালো করেই হেমন্তকে চিনতেন। তিনি বেশ বুঝলেন তার ঘা লেগেছে কোথায়। তাড়াতাড়ি বলে উঠলেন, মিস্টার গাঙ্গুলি, হেমন্তবাবু আমাদের মতো পেশাদার নন। উনি এই লাইনে এসেছেন স্রেফ শখের খাতিরে, টাকার লোভে কিছু করেন না। মিস্টার গাঙ্গুলি অপরাধীর মতো সংকুচিত হয়ে বললেন, মাফ করবেন হেমন্তবাবু, আমি না জেনে আপনার সেন্টিমেন্টে আঘাত দিয়েছি। মিস্টার গাঙ্গুলির বিনীত মুখ ও ভীত কথা শুনে এক মুহূর্তে হেমন্তের রাগ জল হয়ে গেল। সে হেসে উঠে বললে, মিস্টার গাঙ্গুলি, কোনো ভয় নেই, আমার সেন্টিমেন্ট আপনার আঘাত সামনে নিয়েছে। ওরে মধু, যদি চা নিয়ে আয় রে। মিস্টার গাঙ্গুলিকে বুঝিয়ে দে তিনি কোনো অসভ্য গোয়ার গোবিন্দের পাল্লা এসে পড়েননি। অনতিবিলম্বেই মধু এসে টেবিলের ওপরে চায়ের সরঞ্জাম ও খাবারের থালা সাজিয়ে দিয়ে গেল। চা পর্ব শেষ হলে পর হেমন্ত বললে, মিস্টার গাঙ্গুলি, খবরের কাগজে যুবরাজের অন্তর্ধান হওয়ার যে বিবরণ বেরিয়েছে তার উপরে আমরা নির্ভর করতে পারি কি? অনায়াসে। এমনকি কাগজওয়ালারা আমাদের নতুন কিছু বলবার ফাঁক রাখেনি। ফাঁক নিশ্চয়ই আছে, কারণ কাগজওয়ালাদের কথা মানলে বিশ্বাস করতে হয় যে যুবরাজের রক্ত মাংসের দেহ সকলের অগোচরে হঠাৎ হাওয়া হয়ে শূন্যে মিলিয়ে গেছে।
সতীশবাবু হেসে বললেন, না, অতটা বিশেষ করার দরকার নেই, কারণ ঘটনাস্থলে আমি নিজে গিয়েছি। মহারাজা বাহাদুর গড়িয়াটা রোডের একখানা খুব মস্ত বড় বাগান বাড়ি ভাড়া নিয়েছেন। যুবরাজের ঘর বাড়ির শেষ প্রান্তে দোতলায়। বাড়ির চারিদিকে 8 ফুট উঁচু পাঁচিল। একেই ব্ল্যাকআউটের অন্ধকার, তাই কুয়াশা পড়া শীতের রাত। তার উপরে বাগানটাও পুরো গাছপালায় ঝুপছি। বাইরের কোনো লোক অনায়াসে পাঁচিল টুপে সকলের অগোচরে যুবরাজের ঘরের তলায় গিয়ে দাঁড়াতে পারে। মিস্টার গাঙ্গুলি বললেন, কিন্তু দোতলার যুবরাজের ঘরের ভেতরে সে ঢুকবে কেমন করে? অত্যন্ত সহজে। সহজে? আপনি কি বলে যাচ্ছেন? গঙ্গাবাই বলেছে ঘরে ঢুকে সে দরজা খিল লাগিয়ে দিয়েছিল, আর সকালে উঠে খিল খুলেছিল নিজের হাতেই। গঙ্গাবাইয়ের সাবধানতা হয়েছিল এক চক্ষু হরিণের মতন। যুবরাজের ঘরের সঙ্গে সংলগ্ন বাথরুমের দরজাটা ছিল খোলা। বাগান থেকে ম্যাথর আসবার সময় বাথরুমের পেছনে যে কাঠের সিঁড়িটা ছিল, বাইরের যে কোনো লোক সেই সিঁড়ি বেয়ে উঠে প্রথমে বাথরুমে, তারপরে যুবরাজের ঘরে ঢুকতে পারে। হেমন্ত বললে, যাক, যুবরাজের অন্তর্ধানের রহস্যটা যখন পরিষ্কার হয়ে গেল, তখন এতদিন পরে আমার আর ঘটনাস্থলে যাবার দরকার নেই। এখন কথা হচ্ছে, এ চুরি করলে কে? সতীশবাবু বললেন, অন্য সময় হলে আমি রাজবাড়ির লোককেই সন্দেহ করতুম, কিন্তু আপাতত সেটা করতে পারছি না। হেমন্ত বললে, কেন? এই মাসে এর আগে কলকাতায় এরকম আরও দুটো ঘটনা ঘটে গেছে। ও দুটো ঘটনা যখন ঘটে, দুজয় করে মহারাজা বাহাদুর তখন কলকাতায় পদার্পণ করেননি। সুতরাং বেশ বোঝা যাচ্ছে শহরে এমন একদল দুষ্টের আবির্ভাব হয়েছে। ছেলে চুরি করাই হচ্ছে যাদের প্রধান উদ্দেশ্য। আমার মতে এই তিনটে ঘটনা একই দলের কীর্তি। আমিও আপনার মধ্যেই সায় দিই, কিন্তু চোর চরিত্রে একটা রহস্য আমরা সকলেই জানি। প্রত্যেক শ্রেণীর চোর নিজের বিভাগ ছাড়া অন্য বিভাগে হাত দিতে চায় না। যারা সাইকেল চুরি করে বারবার ধরা পড়েও তারা চিরদিনই সাইকেল চুরি থেকে যায়। আর একদলের বাধা অভ্যেস, রাতে গৃহস্থের ঘরে ঢুকে যা কিছু পাওয়া যায় চুরি করে পালানো। এমনই নানা বিভাগে নানা বিশেষজ্ঞ চোর আছে। কদাচ তারা আপন আপন অভ্যেস ত্যাগ করে, কিন্তু এরকম ছেলে চোরের দল এদেশে নতুন নয় কি? মিস্টার গাঙ্গুলি বললেন, শুনেছি আমেরিকায় এরকম ছেলে ছোটের উৎপাত অত্যন্ত বেশি। সতীশবাবু বললেন, হ্যাঁ, কাগজে আমিও পড়েছি বটে। হেমন্ত বললে, সতীশবাবু, আপনি কল্পনা করতে পারবেন না যে আমেরিকার ধনকুবেররা এইসব ছেলে চোরের ভয় কতটা তটস্থ হয়ে থাকে। তাদের ছেলেদের সঙ্গে সঙ্গে ফেরে মাইনে করা প্রাইভেট ডিটেকটিভরা। তবু প্রায় নিত্যই শোনা যায় এক এক ধনকুবেরের ছেলে চুরিয়ে যাচ্ছে, আর চোরেদের কাছ থেকে চিঠি আসছে, হয় এত টাকা দাও, নয় তোমার ছেলেকে মেরে ফেলব। সতীশবাবু বললেন, কিন্তু আমাদের এই চোরের দল উদ্দেশ্য কিছু বোঝা যাচ্ছে না। তিনটি ধনীর বংশধর চুরি গেল, কিন্তু কোনো ক্ষেত্রেই নিষ্ক্রয়ের টাকা আদায় করবার চিঠি আসেনি। হেমন্ত বললে, এখনও আসেনি বটে, কিন্তু শীঘ্রই আসবে বোধহয়। কথা কেন বলছেন? আমার যা বিশ্বাস, শুনুন বলি। এই ছেলে চুরিগুলো যে একজনের কাজ না, সেটা বেশ বোঝা যাচ্ছে। কারণ লক্ষ্য করলেই আন্দাজ করা যায়, প্রত্যেক ক্ষেত্রেই গৃহস্থদের অভ্যেস প্রভৃতির দিকে ভালো করে নজর রেখেই কাজ করা হয়েছে। এজন্যে দীর্ঘকাল আর একাধিক লোকের দরকার। কিন্তু মূলে আছে যে একজনেরই মস্তিষ্ক, তাতেও আর সন্দেহ নেই। সে নিশ্চয়ই এদেশে নতুন, কিংবা অপরাধের ক্ষেত্রে নেমেছেই প্রথম। কারণ এই শ্রেণীর অপরাধ কলকাতায় আগে ছিল না। সেই লোকটি একদল লোক সংগ্রহ করে বেছে বেছে ছেলে চুরি করে আরম্ভ করেছে। তার বাছাইয়ের মধ্যেও তীক্ষ্ণ দৃষ্টি পরিচয় আছে। গরিবের ছেলে নয়, সাধারণ ধনীর ছেলেও নয়। যারা অদৃশ্য হয়েছে তারা প্রত্যেকেই পিতার একমাত্র পুত্র। এই নির্বাচন ব্যাপারেও একমাত্র মস্তিষ্কের সন্তান পাওয়া যায়। হ্যাঁ সতীশবাবু, একটা কথা মানতেই হবে, এ চোর দুর্জয় করে রাজবাড়ির সম্পর্কেও লোক নাও হতে পারে। কারণ মহারাজা সতর্বলে কলকাতা আসবার অনেক আগেই ঠিক এইরকম ট্রেডমার্ক মার্কা আরও দুটো চোরে চুরি হয়ে যাচ্ছে। সতীশবাবু বলছেন চোরের উদ্দেশ্য বোঝা যাচ্ছে না, কিন্তু আমার মতে চেষ্টা করলেই সেটা বোঝা যায়। এই ছেলে চোরদের দলপতি বড়ই চতুর ব্যক্তি। অপরাধ ক্ষেত্রে সে নতুন পথ অবলম্বন করেছে বলেই সন্দেহ হচ্ছে। হয়তো সে রীতিমতো শিক্ষিত ব্যক্তি। এখনও সে যে নিজের উদ্দেশ্য জাহির করেনি, তার একমাত্র কারণ হচ্ছে পুলিশকে সে গোলকধাঁধায় ফেলে রাখতে চায়।
চোর যে নিষ্ক্রয়ের টাকা আদায়ের লোভেই চুরি করেছে এ সত্য গোড়াতেই প্রকাশ করতে সে রাজি নয়। কারণ এই সূক্ষ্ম বুদ্ধি শিক্ষিত চোর জানে, প্রথমে পুলিশ আর জনসাধারণ ছেলে চুরির উদ্দেশ্যে ধরে ফেললে কেবল তার সাধ্যসিদ্ধির পথই সংকীর্ণ হয়ে আসবে না, তার ধরা পড়ার সম্ভাবনাও থাকবে যথেষ্ট। তাই সে পুলিশ আর জনসাধারণের অন্ধতা দূর করতে চায়নি। কিন্তু আপনারা নিশ্চয়ই জানবেন, আজ হোক কাল হোক চোরের উদ্দেশ্য আর বেশি দিন গোপন হয়ে থাকবে না। সতীশবাবু, আজ এই পর্যন্ত। আমাকে আরও কিছু ভাববার সময় দিন। কাল সকালে একবার বেড়াতে বেড়াতে এদিকে আসতে পারবেন? আপনার সঙ্গে আমার গোপন পরামর্শ আছে। পরের দিন সকালবেলা চা পানের পর হেমন্ত অন্যান্য দিনের মতন আমার সঙ্গে গল্প করলে না। হিচি চেয়ারে হাত পা ছুড়ে লম্বা হয়ে শুয়ে দুই চোখ মুদে ফেললে। বুঝলুম, নতুন মামলাটা নিয়ে সে এখন মনে মনে জল্পনা কল্পনায় নিযুক্ত। টেবিলের ওপর থেকে বিশ্বদর্পণ পত্রিকাখানা তুলে নিলাম। সমস্ত কাগজখানার ওপরে চোখ বুলিয়ে গেলাম, কিন্তু পড়বার মতন খবরের একান্ত অভাব। এমনকি পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধ বেঁধেছে ইউরোপে, তারও খবরগুলো কি একঘেয়ে। প্রতিদিনই যুদ্ধের খবর পড়ি আর মনে হয় যেন কতকগুলো বাধা বুলিকেই বারংবার উল্টে পাল্টে ব্যবহার করে টাটকা খবর বলে চালাবার চেষ্টা হচ্ছে। বাংলা কাগজে সম্পাদকীয় স্তম্ভে রচনা পাঠ করার সময় অপব্যবহারের পাত্র। তার ভাষা, ভাব, যুক্তি সমস্তই জাহির করে দেয় যে সম্পাদক প্রাণপণে কলম চালিয়ে গেছেন কেবলমাত্র পেটের দায় বাধ্য হয়ে। রোজ তাকে লিখতে হবেই, কারণ সম্পাদকীয় স্তম্ভগুলো হচ্ছে সংবাদপত্রের শোভার্থে এবং পাত পূরণের জন্যে। তারপর বিজ্ঞাপনের পৃষ্ঠায় দৃষ্টিপাত করলাম। আমার মতে বাংলা সংবাদপত্রের সবচেয়ে সুখপাঠ্য বিষয় থাকে তার বিজ্ঞাপন পৃষ্ঠাগুলোয়। তার প্রধান কারণ বোধহয় বাংলা কাগজের লেখক বা সহকারী সম্পাদকের মশলি কলঙ্কিত কলমগুলো এ বিভাগে অবাধ বিচারণ করবার অধিকার থেকে বঞ্চিত। ছত্রে ছত্রে কি বৈচিত্র্য, মানুষের মনোবৃত্তির কত রকম পরিচয়। কেউ বলছেন 4 আনায় 1 ভরি সোনা বিক্রি করবেন, কেউ বা এমন উদার যে ট্যাগের করি ফেলে কাগজে বিজ্ঞাপন দিয়ে বিনামূল্যে বিতরণ করবেন যে কোনো দুরারোগ্য রোগের মহৌষধ। কেউ প্রচার করছেন তিনি বুড়োকে ছোড়া করবার উপায় আবিষ্কার করে ফেলেছেন। কোথাও বৃদ্ধ পিতা পলাতক পুত্রকে অন্বেষণ করছেন। কোথাও প্রাচীন বর তৃতীয় পক্ষের বউ পাওয়ার জন্য বলছেন তিনি বরপণ চান না। এসব পড়তে পড়তে চোখের সামনে কত রঙের কত মজার ছবি জেগে ওঠে। মনে হয় দুনিয়া কি অপূর্ব। হঠাৎ একটা বিজ্ঞাপনের দিকে দৃষ্টি আকৃষ্ট হলো। সেটি এই: রাজকুমার, তুমি মোহনবাবুকে দ্বীপবাড়িতে লইয়া উপস্থিত হইও। তাহার সঙ্গে পরে উৎসবের কর্তব্য বাবুরা পত্রে সমস্ত জানাইবেন। ভাষাটা লাগলো কেমন কটমটো আড়ষ্ট। দেশে ডাকঘর ও সুলভ ডাকটিকিট থাকতে কেউ এমন বিজ্ঞাপন দিয়ে অর্থ আর সময় নষ্ট করতে চায় কেন? সাধারণ পত্র তো এই খবরের কাগজে আগেই যথাস্থানে গিয়ে পৌঁছতে পারত। বিজ্ঞাপনদাতাদের নির্বুদ্ধিতা দেখে নিজের মনেই বললুম, আশ্চর্য। হেমন্ত চোখ তুলে বললে, কি আশ্চর্য রবিন? আবার নতুন ছেলে চুরি গেল নাকি? না, কে একটা লোক কাগজে বিজ্ঞাপন দিয়ে নিজের নির্বুদ্ধিতা জাহির করেছে। কই দেখি বলে হেমন্ত হাত বাড়ালে। কাগজখানা আমি তার দিকে এগিয়ে দিলাম। হেমন্ত বিজ্ঞাপনটার দিকে তাকিয়ে প্রায় 5-7 মিনিট কাল স্থির ও নীরব হয়ে বসে রইল। আমি বললুম, কি হে, তোমার ভাব দেখলে মনে হয় তুমি যেন মহাকাব্যের রস আস্বাদন করছো। হেমন্ত সোজা হয়ে উঠে বসে বললে, তাই করছি রবিন, তাই করছি, তবে কাব্য নয়, নাটক। নাটক? হ্যাঁ, একটি অপূর্ব নাটকের অভিনেতাদের কথা ভাবছি। ওই বিজ্ঞাপন দেখে? এটি সাধারণ বিজ্ঞাপন নয়। তবে এটি হচ্ছে কোড, অর্থাৎ সাংকেতিক শব্দে লেখা একখানি পত্র। কি বলছো তুমি? পৃথিবীতে কত রকম পদ্ধতিতে সাংকেতিক লিপি রচনা করা যেতে পারে সে সম্বন্ধে খান কয়েক বই আমার লাইব্রেরিতে আছে। এই সাংকেতিক লিপিতে খুব সহজ একটা পদ্ধতি অবলম্বন করা হয়েছে। আমাকে বুঝিয়ে দাও। এই সাংকেতিক লিপিতে প্রত্যেক শব্দের পরের শব্দকে ত্যাগ করলেই আসল অর্থ প্রকাশ পাবে। এই বিরাম চিহ্নগুলো, অর্থাৎ কমা, দাড়ি প্রভৃতি ধর্তব্য নয়,
ওগুলো ব্যবহার করা হয়েছে কেবল বাইরের চোখকে ঠকাবার জন্য। এখন পড়ে দেখো বুঝতে পারো কিনা। কাগজখানা নিয়ে পড়লুম। রাজকুমার মোহনদ্বীপ বাড়িতে উপস্থিত, তাহার পরে কর্তব্য পত্রে জানাইবেন। বললুম, হেমন্ত, কথাগুলোর মানে বোঝা যাচ্ছে বটে, কিন্তু এই কথাগুলো বলবার জন্য সাংকেতিক শব্দের প্রয়োজন হলো কেন? হেমন্ত ভাবতে ভাবতে ধীরে ধীরে বললে, এখনই ঠিক স্পষ্ট করে বুঝতে পারছি না, তবে খানিকটা আন্দাজ করলে ক্ষতি নেই। রাজকুমার অর্থে না হয় ধরলুম রাজার কুমার, কিন্তু মোহনদ্বীপ বাড়ি বলতে কি বোঝাতে পারে? ওটা কি কোনো স্থান বা গ্রামের নাম? তা ধা করে আমার মাথায় একটা সন্দেহ খেলে গেল। তাড়াতাড়ি বাধা দিয়ে আমি বলে উঠলাম, হেমন্ত, তুমি কি বলতে চাও? দুর্জয় করে যুবরাজের অন্তর্ধানের সঙ্গে এই সাংকেতিক পত্রের কোনো সম্পর্ক আছে? এখনও অতটা নিশ্চিন্ত হতে পারিনি, তবে যুবরাজ অদৃশ্য হয়েছেন আজ 3 দিন আগে। এর মধ্যেই সাংকেতিক লিপিতে রাজকুমার শব্দটি দেখে মনে খানিকটা খটকা লাগছে বইকি। চিঠিখানা পড়লে মনে হয় কেউ যেন কাউকে গোপনে জানাতে চাইছে রাজপুত্রকে আমরা মোহনদ্বীপ বাড়িতে এনে হাজির করেছি। এরপর আমরা কি করব আপনি পত্রের দ্বারা জানাবেন। রবিন, আমার এ অনুমান অসঙ্গত কিনা তা জানবার কোনো উপায় নেই। আমি বললুম, কিন্তু ডাকঘর থাকতে এইভাবে চিঠি লেখা কেন? ওরা বোধহয় ডাকঘরকে নিরাপদ মনে করে না। হয়তো ভাবে ডাকঘরের কর্তৃপক্ষের সঙ্গে পুলিশের যোগাযোগ থাকা অসম্ভব নয়। যাকে চিঠি লেখা হচ্ছে তার সঙ্গে পত্রপ্রেরক নিজে মুখোমুখি দেখা করেও তো সব বলতে পারে। তাও হয়তো নিরাপদ নয়। ধরো দলপতিকে সব জানানো দরকার, কিন্তু দলপতি থাকতে চায় দল থেকে বিচ্ছিন্ন হয়ে সকলের চোখের আড়ালে। যে শ্রেণীর সন্দেহজনক লোক তার পরামর্শে যুবরাজকে চুরি করেছে, ও শ্রেণীর সঙ্গে প্রকাশ্যে সম্পর্ক রেখে সে পুলিশের দৃষ্টি নিজের দিকে আকৃষ্ট করতে চায় না। রবিন, আমাদের অনুমান যদি ভুল না হয়, তাহলে বলতে হবে যে বাংলাদেশের এই আধুনিক ছেলেধরা বিলাতি ক্রিমিনালদের অনুসরণ করতে চায়। বিলাতি অপরাধীরাও এইভাবে সাংকেতিক লিপি লিখে খবরের কাগজের সাহায্যে পরস্পরের মধ্যে কথা চালাচালি করে। কিন্তু কিন্তু মোহনদ্বীপ বাড়ি কোথায়? ও নাম তো এর আগে আমিও কখনো শুনিনি। দ্বীপ, দ্বীপ, এই শব্দটার সঙ্গে যেন জলের সম্পর্ক আছে। দ্বীপ বাড়ি মানে কি? দ্বীপের মধ্যে কোনো বাড়ি? তাহলে কথাটা কি এই দাঁড়াবে, অগ্রদ্বীপ বা কাকদ্বীপের মতন মোহন নামের দীপিকার মধ্যকার কোনো বাড়িতে আছেন এক রাজকুমার? কি বলো হে? হয়তো তাই। দেখ, তোমার সঙ্গে পরামর্শ করাও বিড়ম্বনা। তুমি নিজে কিছু মাথা ঘামাবে না, খালি করবে আমার প্রতিধ্বনি। তার বেশি সামর্থ্য আমার তো নেই ভাই। হেমন্ত চিন্তিত মুখে কিছুক্ষণ মৌন হয়ে রইল। তারপর হঠাৎ সমুজ্জ্বল মুখে বলে উঠল, ঠিক ঠিক, পত্রপ্রেরক কারো কাছ থেকে জানতে চেয়েছে অন্তঃপুর কি করা কর্তব্য, কেমন? হ্যাঁ। তাহলে ওই খবরের কাগজের স্তম্ভেই এর উত্তরটাও তো প্রকাশিত হতে পারে। হ্যাঁ, সম্ভব। রবিন, তুমি জানো আমাদের বিশেষ বন্ধু চিন্তাহরণ চক্রবর্তী হচ্ছে বিশ্বদর্পণের সম্পাদক? তা আবার জানি না। প্রত্যেক বছরই বিশ্বদর্পণের বিশেষ বিশেষ সংখ্যার জন্য আমাকে কবিতার গল্প লিখতে হয়। তবে চিন্তাহরণই এবারে তার নামের সার্থকতা প্রমাণিত করবে। মানে? আমাদের চিন্তাহরণ করবে, অর্থাৎ এই সাংকেতিক লিপির উত্তর বিশ্বদর্পণে এলেই সেখানে আমাদের হস্তগত হবে। কিন্তু তাহলে কি চিন্তাহরণের সম্পাদকীয় কর্তব্য পালনের ত্রুটি হবে না? আরে রেখে দাও তোমার সব ছেদকতা। এমন বিপজ্জনক অপরাধী গ্রেপ্তারে সাহায্য করলে তার পুণ্য হবে, হে পুণ্য হবে। চললুম আমি চিন্তাহরণের কাছে। হেমন্ত যখন বিশ্বদর্পণ কার্যালয় থেকে ফিরে এলো, তখন বিপুল পুলকে নৃত্য করছে তার 2 হাসি মাখা চক্ষু। বললুম, কি হে, ভারী খুশি যে? হেমন্ত ধপাস করে তার ইজি চেয়ারের উপরে বসে পড়ে বললে, চেয়েছিলুম মেঘ, পেয়ে গেলুম জল। অর্থাৎ? শোনো, ভেবেছিলাম চিন্তাহরণকে আজ খালি ব্যাপারটা বুঝিয়ে দিয়ে বলে আসবো
যে ধরনের কোনো সাংকেতিক পত্র এলেই সে যেন তার কথাগুলো লিখে নিয়ে মূল চিঠিখানা আমাকে দেয়, কারণ এত তাড়াতাড়ি উত্তর আসবার কল্পনা আমি করিনি। কিন্তু আমি যাবার মিনিট পাঁচেক আগেই একজন দারোয়ান এসে সাংকেতিক লিপির উত্তর আর বিজ্ঞাপনের টাকা দিয়ে গেছে। যদি আর একটু আগে যেতে পারতাম তাহলে কি হতো? আমিও যেতে পারতুম দারোয়ানের পেছনে পেছনে। তার ঠিকানা পেলে তো আর ভাবনাই ছিল না, তবে যেটুকু পেয়েছি তাই যথেষ্ট। উত্তরটা দেখবার জন্য আমি সাগ্রহে হাত বাড়িয়ে দিলাম। হেমন্ত আমার হাতে দিলে একখানা খুব পুরু, খুব বড় আর খুব দামি খাম। তার ভেতরে ছিল এই চিঠি: রাজকুমার, নবদ্বীপেই জবানবন্দি দেওয়া হোক। জানিও, তোমার এই কলিকাতায় ছাপাখানার কাজ বন্ধ নাই। বললে, হুম, কিন্তু নবদ্বীপেই সব গুলিয়ে যাচ্ছে যে। কিচ্ছু গুলাবে না। নবদ্বীপ আর জবানবন্দির মাঝে হাইফেন আছে দেখছো না? তার মানে নব আর জবান আলাদা আলাদা শব্দ ধরা হয়েছে। এইবার একটা অন্তর্বাজে শব্দ ফেলে দিয়ে পড়ো দেখি। এবারে পড়লাম: রাজকুমার দ্বীপেই বন্দিত হও, তোমার কলিকাতায় কাজ নাই। রবিন, দুটো বিজ্ঞাপনেরই পাঠ উদ্ধার করলে তো। এখন তোমার মত কি? আমি উচ্ছ্বসিত স্বরে বলে উঠলাম, বন্ধু, তোমাকে বন্ধু বলে ডাকতে পারাও সৌভাগ্য। কি তোমার সূক্ষ্ম দৃষ্টি! এই বিজ্ঞাপনের প্রথমটা হাজার হাজার লোকের চোখে পড়েছে। তাদের মধ্যে কত পুলিশের লোকও আছে, যারা চোর ধরবার জন্য মনে মনে খুঁজে বেড়াচ্ছে সাত পৃথিবী। কিন্তু পাঠোদ্ধার করতে পেরেছ একমাত্র তুমি। আমাকে একদম সপ্তম স্বর্গে তুলে দিও না রবিন। পৃথিবীর জ্যান্ত মানুষকে স্বর্গে পাঠানো শুভাকাঙ্ক্ষীর কাজ নয়। আগেই বলেছি, কোডটা হচ্ছে অন্তত সহজ। যে কোনো লোক লক্ষ্য করলে আসল অর্থটা আবিষ্কার করতে পারে। কিন্তু তা না পারবার একমাত্র কারণ হচ্ছে অধিকাংশ লোকই বিজ্ঞাপনটা হয়তো পড়বেই না। যারা পড়বে তারাও এর গূঢ় অর্থ বোঝবার চেষ্টা করবে না। এখন কাজের কথা হোক। তাহলে বোঝা যাচ্ছে আমার অনুমানই সত্য। বিজ্ঞাপনের রাজকুমারী হচ্ছে দুর্জয়গড়ের যুবরাজ। তাতে আর সন্দেহ নেই। আর যুবরাজকে কোন দ্বীপে বন্দি করে রাখা হয়েছে? সম্ভবত তার নাম মোহনদ্বীপ। তারপর তারপর আরও কিছু জানতে চাও তো এই চিঠির কাগজ আর খামখানা পরীক্ষা করো। খাম আর কাগজখানা বারবার উল্টে পাল্টে দেখে আমি বললুম, বৃথা চেষ্টা করে হাস্যবোধ হওয়ার ইচ্ছে আমার নেই। যা বলবার তুমি বলো। উত্তম। প্রথমে দেখো, খাম আর কাগজ কত পুরু আর দামি। গৃহস্থ তো দূরের কথা, বাংলাদেশে বড় বড় ধনী পর্যন্ত ওরকম দামি খাম কাগজ ব্যবহার করে না। যে ওই চিঠি লিখেছে সে ধনী কিনা জানি না, কিন্তু সে যে অসাধারণ শৌখিন মানুষ তাতে আর সন্দেহ নেই। এটাও বোঝা যাচ্ছে সাধারণ অপরাধীর মতন সে নিম্ন স্তরের লোকও নয়। কেমন? হ্যাঁ, মানলুম। চোখ আর আলোর মাঝখানে রেখে কাগজখানা পরীক্ষা করো। ভেতরে সাদা অক্ষর ফুটে উঠল। বললুম, লেখা রয়েছে মেড ইন ক্যালিফোর্নিয়া। আমি যতদূর জানি ক্যালিফোর্নিয়ায় তৈরি ওরকম খাম আর চিঠির কাগজ কলকাতায় পাওয়া যায় না। এ বিষয়ে ভালো করে খোঁজ নিয়ে সন্দেহ দূর করব। আপাতত ধরে নেওয়া যাক এই খাম আর কাগজ কলকাতার নয়। তাতে কি বোঝায়? তাতে এই বোঝায় যে ছেলে চোরদের দলপতি আমেরিকা প্রত্যাগত। তুমি কোন প্রমাণে এই পত্রলেখককে দলপতি ধরে নিচ্ছ? এই লোকটা দলপতি না হলে প্রথম পত্রের লেখকের কাছে তার কর্তব্য কি জানতে চাইতো না? ঠিক। এখন কি দাঁড়ালো দেখা যাক। আমেরিকা থেকে কলকাতায় এমন একজন লোক ফিরে এসেছে যে ধনী আর খুব শৌখিন। আমেরিকায় কিডন্যাপিং বা ধনীর ছেলে চুরি করা হচ্ছে, এটা অত্যন্ত চলতি অপরাধ। বছরে বছরে সেখানে এমনই কত ছেলে যে চুরি যায় তার সংখ্যা নেই। সেই দুষ্টু বুদ্ধি মাথায় নিয়ে আমেরিকায় ফেরত এই লোকটি কলকাতায় এসে এক নতুন রকমের অপরাধ সৃষ্টি করেছে। সে সাহেব বা ভারতের অন্য জাতের লোক নয়, কারণ বাংলায় চিঠি লিখতে পারে। নিশ্চয়ই সে ভদ্রলোক আর শিক্ষিত। সে নিজের একটি দল গঠন করেছে। খুব সম্ভব এই দলের অধিকাংশ লোকই পাকা বা দাগি অপরাধী বা নিম্ন শ্রেণীর সন্দেহজনক লোক, কারণ দলপতি প্রকাশ্যে তাদের সঙ্গে সম্পর্ক রাখতে ইচ্ছুক নয়। পুলিশের নজরে পড়বার ভয়।
আমি চমকৃত কণ্ঠে বললুম, একটি 3-4 লাইনের বিজ্ঞাপন তোমাকে এত কথা জানিয়ে দিলে? হেমন্ত মাথা নেড়ে বললে, কিন্তু এ সমস্তই মেঘের প্রাসাদ ভাই, মেঘের প্রাসাদ। বাস্তবের এক ঝড়ে এরা যে কোনো মুহূর্তে হুড়মুড় করে ভেঙে পড়তে পারে। এসব এখনো প্রমাণরূপে ব্যবহার করা অসম্ভব, কারণ পরিণামে হয়তো দেখা যাবে এর অনেক কিছুই আসল ব্যাপারের সঙ্গে মিলছে না। আমি বললুম, তবু আশা করি তুমি অনেকটা অগ্রসর হয়েছ। হয়তো এগিয়ে গিয়েছি, কিন্তু অন্ধকারের ভেতরে। কে আমেরিকা ফেরতলো? মোহনদ্বীপ কোথায়? ঠিক ঠিক, দেখো তো গ্যাজেটিয়ারখানা খুঁজে। তখনই বই এনে খুঁজে দেখলাম, কিন্তু ভারতের কোথাও মোহনদ্বীপের নাম পাওয়া গেল না। হেমন্ত বললে, হয়তো ওটা স্থানীয় নাম, কিংবা ছেলে চোরের দল কোনো বিশেষ স্থানকে নিজেদের মধ্যে ওই নামে ডাকে। বৈঠকখানার বাইরে পায়ের শব্দ শোনা গেল। হেমন্ত বললে, সাবধান রবিন, তুমি বড় পেট আলকা। বোধহয় সতীশবাবু আসছেন। তার কাছে এখন কোনো কথা নয়, কারণ এখন আমি নিজে নিশ্চিন্ত হইনি। হ্যাঁ, সতীশবাবুই বটে। ঘরে ঢুকে জিজ্ঞাসা করলেন, কি হেমন্তবাবু, ভেবেচিন্তে হদিশ পেলেন কিছু? হেমন্ত হাসতে হাসতে বললে, হদিশ? পেয়েছি বই কি। কি? হদিশ পেয়েছি কল্পনার, যেটা কবিবর রবিনেরই এক ছিটে। বুঝলুম না। রবিনের মতো আমি কবিতা লিখছি না বটে, তবে কল্পনা ঠাকুরানীর আসল ধরে বাঁচা বাঁচা স্বপনের ছবি দেখছি। তাতে আমার সময় কাটছে, কিন্তু পুলিশের কোনো কাজে তারা লাগবে না। আসন গ্রহণ করে সতীশবাবু বললেন, কিন্তু আমরা বহু কষ্টে দু একটি তথ্য আবিষ্কার করেছি, দেখুন আপনার কাজে লাগে কিনা। ধন্যবাদ। আমি উৎকণ্ঠ হয়ে রইলাম। যে রাত্রে দুর্জয়গড়ের যুবরাজ অন্তরিত হন, ঘাটির পাড়াওয়ালা দেখেছিল রাত 3টের সময় একখানা সাদা রঙের বড় আর ঢাকা মোটর গাড়ি গড়িয়াটা রোড দিয়ে দক্ষিণ দিকে ছুটে যাচ্ছে। এটা খুব বড় তথ্য নয়। না, তারপর প্রায় রাত 3:15 সময় ওরকম একটা বড় সাদা রঙের আর ঢাকা গাড়ি দেখেছিল টালিগঞ্জের কাছে আরেক পাড়াওয়ালা। তারপর রাত 3:30 কাছাকাছি ডায়মন্ড হারবার রোডে অবিকল ওই রকম একখানা গাড়ি যাচ্ছিল বলে জানা গেছে। সাদা রঙের গাড়ি? হ্যাঁ, তারপর রাত 4টের পর বাঁশড়ার কাছেও এক চৌকিদার ওরকম একখানা গাড়ি যেতে দেখেছে। তারপর তারপর হেমন্তের কণ্ঠ উত্তেজিত। ভোরবেলা দেখা যায় ক্যানিংয়ের দিক থেকে ওইরকম একখানা সাদা গাড়ি ফিরে আসছে। গাড়ির ভেতরে ছিল কেবল ড্রাইভার, সেখানে ট্যাক্সি। হেমন্ত দাঁড়িয়ে উঠে সাগরে বলে, সেই ট্যাক্সির কোন খোঁজ পেয়েছেন? না, তার নম্বর জানা যায়নি, তবে অনুসন্ধান চলছে। এই তথ্যটাকে আপনি সন্দেহজনক মনে মনে করছেন কেন? রাত 3টের পর থেকে সকাল পর্যন্ত এই সময়টুকুর ভেতরে ঘটনাস্থলের কাছ থেকে ক্যানিং পর্যন্ত 4বার গেছে তাকে এরকম সাদা রঙের বড় গাড়ি। ওসব জায়গায় অত রাতে একে তো গাড়ি চলেই না, তার উপরে সাদা ট্যাক্সিও খুব সাধারণ নয়, সুতরাং সন্দেহ হওয়া স্বাভাবিক নয় কি? নিশ্চয়ই নিশ্চয়ই। সতীশবাবু, ওই ট্যাক্সি ড্রাইভারকে দেখবার জন্য আমারও 2 চক্ষু তৃষিত হয়েছে। ক্যানিং, ক্যানিং। গাড়িখানা সকালবেলায় ক্যানিংয়ের দিক থেকে ফিরছিল। হ্যাঁ। তারপরেই আরম্ভ সুন্দর পথের জলপথ, তাই না সতীশবাবু? হ্যাঁ, সেই জলপথ সুন্দরবনের বুকের ভেতর দিয়ে একেবারে বঙ্গোপসাগরে গিয়ে মিশেছে। আচ্ছা, আসুন তাহলে আবার কল্পনার মালা গাঁথা যাক, এবার দুজনে মিলে। তার মানে? প্রথমে না হয় ধরে নেওয়া যাক অপরাধীরা দুর্জয়গড়ের যুবরাজকে নিয়ে ওই ট্যাক্সিতেই চড়ে পালাচ্ছিল। ধরুন তারা ক্যানিংই নেমে গেছে। আপনি কি মনে করেন তারা এখনই সেখানেই আছে? না, ক্যানিং কলকাতা নয়। তার সমস্তটা তন্ন তন্ন করে খোঁজা হয়েছে, কিন্তু কোথাও অপরাধীদের পাত্তা পাওয়া যায়নি। ধরুন স্থলপথ ছেড়ে অপরাধীরা অবলম্বন করেছে জলপথ, কিন্তু জলপথে তারা কোথায় যেতে পারে? সতীশবাবু সচকিত স্বরে বললেন, তাই তো হেমন্তবাবু, আপনার এই ইঙ্গিতটা যে অত্যন্ত মূল্যবান, এটা তো আমরা ভেবে দেখিনি। তারা কোথায় যেতে পারে? সমুদ্রে? সমুদ্রে গিয়ে তাদের লাভ? নৌকো চড়ে অকুলে ভাসবার জন্য তারা যুবরাজকে চুরি করেনি। তবে হয়তো তারা কোনো দ্বীপ টিপে গিয়ে উঠেছে,
কিংবা জলপথে খানিকটা এগিয়ে পাশের কোনো গাড়িটায় নিয়ে পড়েছে। আমার দৃঢ় বিশ্বাস তারা উঠেছে কোনো দ্বীপের উপরে। আপনার দৃঢ় বিশ্বাসের কারণটা কি? আমি প্রমাণ পেয়েছি, অকাট্য প্রমাণ। বলেন কি মশাই, এতক্ষণ তো আমায় কিছু বলেননি। বলিনি তার কারণ এতক্ষণ আমার প্রমাণটাকে অকাট্য বলে মনে করতে পারিনি। হেমন্ত তখন একে একে বিশ্ব দর্পণে সেই বিজ্ঞাপন কাহিনীর সমস্তটা বর্ণনা করলে। অপরাধীদের দলপতি সম্বন্ধে তার ধারণাও গোপন রাখলে না। প্রশংসায় উচ্ছ্বসিত হয়ে সতীশবাবু বলে উঠলেন, বাহাদুর হেমন্তবাবু, বাহাদুর। দলে দলে পুলিশ দেশে দেশে ছোটো করে মরছে, আর আপনি এই ছোট্ট বৈঠকখানার চার দেওয়ালের মাঝখানে ইজি চেয়ারে বসে এর মধ্যে এতক্ষণে অগ্রসর হতে পেরেছেন। না মশাই, আমাকে একবার ইজি চেয়ার ছেড়ে উঠে বিশ্ব দর্পণে অফিসে ছুটতে হয়েছিল। ওকে আবার ছোট বলে নাকি? ও তো হাওয়া খেতে যাওয়া। আমি বললুম, কিন্তু মোহনদীপ কোথায়? সতীশবাবু বললেন, অদীপের নাম আমিও এই প্রথম শুনলুম। হেমন্ত বললে, সুন্দরবনের কাছে সুন্দরবনের নদীর মোহনায় আমি ছোট বড় অনেক দ্বীপ দেখেছি। ছেলে চোরেদের দল হয়তো ওদেরই মধ্যে একটা কোনো অনামা দ্বীপে গিয়ে আশ্রয় নিয়েছে, আর নিজেদের মধ্যে তাকে ডাকতে শুরু করেছে এই নতুন নামে। খুব সম্ভব তাই, কিন্তু ওখানকার সমস্ত দ্বীপের ভেতর থেকে এই বিশেষ দ্বীপটিকে খুঁজে বার করা তো বেশ চারটিখানি কথা নয়। না, তার উপরে ওভাবে খোঁজাখুঁজি করলে বিপদের সম্ভাবনা আছে। কি বিপদ? অপরাধীরা একবার যদি সন্দেহ করে যে পুলিশের সন্দেহ গিয়েছে ওইদিকেই, তাহলে যুবরাজকে হত্যা করে তাদের নিজের বিরুদ্ধে সমস্ত বড় প্রমাণ লুপ্ত করে দ্বীপ থেকে তারা সরে পড়তে পারে। হ্যাঁ, তবেই তো। তার চেয়ে আর একটা উপায় খোঁজ নেওয়া যাক। মনে হচ্ছে ছেলেচোররা প্রায় ক্যানিং থেকে নৌকো ভাড়া নিয়ে ওই দ্বীপে যায়। আমার বিশ্বাস ক্যানিংয়ের মাঝিদের কাছ থেকে গোপনে সন্ধান নিলে মোহনদ্বীপের পাত্তা পাওয়া অসম্ভব নয়। সতীশবাবু উচ্ছ্বসিত কণ্ঠে বললেন, ঠিক ঠিক ঠিক। সঙ্গে সঙ্গে কলকাতায় চলুক ছেলেচোরদের সর্দারের সন্ধান। কি বলেন? আমাকে আর জিজ্ঞাসা করছেন কেন? যা বলবার তা তো আপনিই বাতলে দিচ্ছেন। কিন্তু আপাতত আমাদের আবিষ্কার আমাদের মধ্যেই ধামাচাপা থাক। 3টে দিন কেটে গেল। ছেলেচোরদের সম্বন্ধে আর নতুন কিছুই জানা গেল না। হেমন্তের সমস্ত মস্তিষ্ক জুড়ে বিরাজ করছে আমেরিকা ফেরত এক অদেখা অজানা শৌখিন ব্যক্তি এবং মোহন নামক কোনো অচেনা দ্বীপ। কিন্তু অনেক মাথা খাটিয়েও কোনো রকম সুরাহা হলো না। আমেরিকার ভদ্রলোক করতে লাগলেন পুরোদস্তুর অজ্ঞাতবাস, এবং মোহনদ্বীপ হয়ে রইল রূপকথারই মায়াদ্বীপের মতো মিথ্যে। এর মধ্যে মিস্টার গাঙ্গুলির আবির্ভাব হচ্ছে এ বেলা ও বেলা। দোটানায় পড়ে ভদ্রলোকের অবস্থা বড়ই কাহিল হয়ে উঠেছে। ওদিকে পুত্র শোকাতুর মহারাজা, আর এদিকে অচল অটল হেমন্ত। মহারাজা যতই ব্যস্ত হয়ে মিস্টার গাঙ্গুলিকে পাঠিয়ে দেন নতুন কোনো আশাপ্রদ তথ্য জানবার জন্যে, হেমন্ত শোনায় ততই নিরাশার কথা, কিংবা কখনো কখনো হয়ে যায় মনুমেন্টের মতো নিস্তব্ধ। বেশি পীড়াপিড়ি করলে শান্ত মুখে ফুটিয়ে তোলে দা ভিঞ্চির আঁকা মোনালিসার হাসি। কাল বৈকালে এসে মিস্টার গাঙ্গুলি একটি চমকপ্রদ সংবাদ দিয়ে গেছেন। দুর্জয়গড়ের মহারাজা বাহাদুর 25,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন। যুবরাজের সন্ধান যে দিতে পারবে ওই পুরস্কার হবে তারই প্রাপ্য। হেমন্ত বললে, মিস্টার গাঙ্গুলি, দুর্জয়গড়ের বার্ষিক আয় কত? 20 লক্ষ টাকা। মহারাজ তাহলে দুর্জয়গড়ের যুবরাজের মূল্য স্থির করেছেন 25,000 টাকা। 25,000 টাকা? এ কি বড় দুটিখানি কথা? গাঙ্গুলি বললেন, দুই চক্ষু ছানা বড়া মতো বিস্ফারিত করে। দেখুন মিস্টার গাঙ্গুলি, পুরস্কারের ওই 25,000 টাকার উপরে আমার লোভ হচ্ছে না এ কথা বললে মিথ্যা বলা হবে। কিন্তু যে কেউ অর্থলোভে যুবরাজকে চুরি করে থাকে, তাহলে ওই 25,000 টাকাকে এসে তুচ্ছ মনে করবে বোধ হয়। আমি কিন্তু তা মনে করতে পারছি না মশাই। স্বাদ হচ্ছে আপনার মতো শখের ডিটেকটিভ সেজে আমিও যুবরাজের সন্ধানে কোমর বেঁধে লেগে যাই। আমার মতে 25,000 টাকা এই জীবনকে রঙিন করবার তোলার জন্য যথেষ্ট। মোটেই নয়, মোটেই নয়। যারা যুবরাজকে চুরি করেছে তারা যদি নিষ্ক্রিয় আদায় করতে চায়, তাহলে চেয়ে বসবে হয়তো 5 লক্ষ টাকা। প্রায় কাঁদো কাঁদো গলায় বাঙ্গুলি মুঙ্গলে, হ্যাঁ? 10-15 লাখ চাইলেও অবাক হব না। বাপরে!
দুর্দান্ত বিস্ময়ের প্রচণ্ড ধাক্কায় গাঙ্গুলি চেয়ার থেকে প্রায় পড়ে যান আর কি। আমি হেসে ফেলে বললুম, ও কি মিস্টার গাঙ্গুলি, চোরেরা নিষ্ক্রয় চাইলেও অতগুলো টাকা তো আপনার সিন্ধুক থেকে বেরোবে না। আপনি অমন কাতর হচ্ছেন কেন? আমি কাতর হচ্ছি মহারাজের মুখ মনে করে। কেন, যার 20 লাখ টাকা আয়? আরে মশাই, 1 কোটি টাকা আয় হলেও 25,000 টাকার পুরস্কার ঘোষণা করা আমাদের মহারাজার পক্ষে অশ্রুতপূর্ব উদারতা। তিনি বুঝি একটু? একটু না মশাই, একটু নয়। ওর নাম কি, যতদূর হতে হয়। গেল বছরে মহারাজা তার মাতৃশ্রাদ্ধ ছেড়েছিলেন 3,000 টাকায়। বুঝেছেন মশাই, মাত্র 3,000 টাকা। বাপ মায়ের কাজে বাঙালি গৃহস্থরাও যা অনায়াসে ব্যয় করে থাকে। আমি বিপুল বিষয় বললুম, কি বলছেন? এত বড় ডাক সাইটে মহারাজা? ওই মশাই, ওই নামের ডাকে গগন ফাটে, কিন্তু মোল্লার দূর মসজিদ পর্যন্ত। হেমন্ত বললে, কিন্তু শুনেছি মহারাজা বাহাদুর প্রায় ফি বছরই ইউরোপ আমেরিকায় বেড়াতে যান। তার জন্য তো কম টাকা শ্রাদ্ধ হয় না। হ্যাঁ, আমাদের মহারাজার এই একটিমাত্র শখ আছে, আর তা হচ্ছে দেশ বেড়ানো। কিন্তু কীরকম হাত টেনে কত কম টাকায় তিনি যে ওই শখ মেটান, শুনলে আপনারা বিশ্বাস করবেন না। আরে দাদা, ছো বিলাতি মূল্যকে গিয়ে তিনি প্রবাদ বিখ্যাত মার্বেলিয়াস ইস্টার্ন কিংয়ের নামে রীতিমতো কলঙ্ক লেপন করে আসেন। তাই নাকি? এমন ব্যাপার? তবে আর বলছি কি, যুবরাজের জন্য কেউ যদি 5 লাখ টাকা নিশ্রয় চায়, তাহলে ব্লাড প্রেশার বেড়ে আমাদের মহারাজার দাঁত কপাটি লেগে মূর্ছিত হয়ে পড়বেন। আর 10 লাখ টাকা চাইলে তিনি হয়তো বলে বসবেন যুবরাজকে আর ফিরিয়ে আনবার দরকার নেই। সুতরাং দুর্যোগরা যুবরাজের জন্য তিনি যে 25,000 টাকা পুরস্কার ঘোষণা করেছেন, এটা তো রূপকথা মতো অসম্ভব কথা। তাহলে বলতে হবে যুবরাজের জন্য মহারাজের বিশেষ প্রাণের টান নেই। টান আছে মশাই, টান আছে। পুত্রের শোকে তিনি পাগলের মতন হয়ে গেছেন। তবে ছেলের শোকে বড়জোর তিনি পাগল হতে পারেন, কিন্তু টাকার শোকে তার মৃত্যু হওয়া অসম্ভব নয়। আপনারা নিয়মিত মাইনে টাইনে পান তো? তা পাই না বললে পাপ হবে। মহারাজ যাকে যা দেব বলেন ঠিক নিয়ম মতোই দেন। কিন্তু অত বড় করদ মহারাজের প্রাইভেট সেক্রেটারি আমি, মাইনে কত পাই জানেন? মাসে 150 টাকা। তারপর খানিকক্ষণ আমরা কেউ কোনো কথা বললাম না। গাঙ্গুলি বললেন, আজ আবার এক ফ্যাসাতে পড়েছি মশাই। রবীনবাবু হয়তো আমার একটু উপকার করতে পারবেন। আমি বললুম, আদেশ করুন। আদেশ নয়, অনুরোধ। মহারাজা বাংলা কাগজগুলোয় ওই 25,000 টাকা পুরস্কারের জন্য একটা বিজ্ঞাপন দিতে চান। সেটা লিখবার ভার পড়েছে আমার উপরে। রবীনবাবু তো মস্ত লেখক, কিন্তু অল্প কথায় কীভাবে লিখলে বিজ্ঞাপনটা বড় না হয়, অর্থাৎ খরচ হয় কম, সেটা উনি নিশ্চয়ই বলে দিতে পারবেন। আমি মশাই মাতৃভাষায় একেবারে বিজ্ঞত দিগ্গজ, কলম ধরেছি কি গলদঘর্ম হয়ে উঠেছি। আমি হেসে বললুম, বেশ তো, আমি বলে যাই, আপনি লিখে যান। আমি মুখে মুখে বিজ্ঞাপন রচনা করতে লাগলুম। গাঙ্গুলি সেটা লিখে নিয়ে বললে, তারপরেও আরেক বিপদ আছে। মহারাজার হুকুম হয়েছে বাংলাদেশের সমস্ত প্রধান প্রধান দৈনিক আর সাপ্তাহিকে এই বিজ্ঞাপনটি প্রকাশ করতে হবে। কিন্তু কাগজওয়ালারা হচ্ছে অন্য জগতের বাসিন্দা। সব কাগজের নাম দাম আমি জানি না তো। আমি বললুম, তা শহরের প্রধান প্রধান দৈনিক আর সাপ্তাহিকের সংখ্যা 15-20 খানার কম নয়। তাদের নামধামও আমি জানি। গাঙ্গুলি সবাই বলে উঠলেন, এই রে, তবেই সেরেছে। কি ব্যাপার, ভয় পেলেন কেন? ভয় পাবো না, বলেন কি? দুজয়গড় তো বাংলাদেশ নয়, যেখানে বাঙালি কর্মচারী বলতে সদেমন নীলমন্ত্রী একমাত্র আমি। 15-20 খানা বিজ্ঞাপন আমাকে যদি নিজের হাতে কপি করতে হয়। হেমন্ত হেসে বললে, নির্ভয় হন মিস্টার গাঙ্গুলি, বিজ্ঞাপনটা এখানেই রেখে যান, কপি করবার লোক আমার আছে। এক গাল হেসে মিস্টার গাঙ্গুলি বললেন, বাঁচলুম, আপনার মঙ্গল হোক। এই টেবিলের ওপরে রইল কাগজখানা। বইকালের কপিগুলো আর কাগজের নাম ঠিকানা নেবার জন্য আমি লোক পাঠিয়ে দেবো। তাহলে আসি এখন, নমস্কার। গাঙ্গুলি দরজা পর্যন্ত গিয়ে আবার দাঁড়িয়ে পড়ে বললেন, কিন্তু দেখবেন মশাই, আমার মুখে মহারাজার যে চরিত্র বিশ্লেষণ শুনলেন, সেটা যেন। আমি হেসে উঠে বললুম, ভয় নেই, সে কথা আমরা মহারাজকে বলে দেবো না। গাঙ্গুলি প্রস্থান করলেন। হেমন্ত বিজ্ঞাপনটা তুলে নিয়ে পড়তে লাগলো। মিনিট দুয়েক পরে তারিফ করে বললে, চমৎকার চমৎকার। আমি একটু গর্বিত স্বরে বললুম, কি হে,
আমার বিজ্ঞাপনের ভাষাটা তাহলে তোমার ভালো লেগেছে? আমার আত্মপ্রাসাদের ওপরে ঠান্ডা জল নিক্ষেপ করে হেমন্ত প্রবলভাবে মাথা নেড়ে বললে, মোটেই না, মোটেই না। তবে তুমি চমৎকার বললে যে। আমি মিস্টার গাঙ্গুলির হাতের লেখা দেখে মুগ্ধ হয়েছি। চমৎকার, চমৎকার। রাগে আমার গা যেন জ্বলতে লাগলো। হেমন্তের সঙ্গে আজ আমিও মহারাজা বাহাদুরের ওখানে গিয়েছিলাম। যুবরাজের জন্য মহারাজা এমন অস্থির হয়ে উঠেছেন যে হেমন্তকে বাধ্য হয়ে তার কাছে যেতে হলো। মহারাজা প্রথমেই জানতে চাইলেন তদন্ত কতদূর অগ্রসর হয়েছে। হেমন্ত গুপ্ত কথা কিছুতেই ভাঙলে না, কেবল বললে সে প্রাণপণ চেষ্টা করছে এবং তার চেষ্টা হয়তো ব্যর্থ হবে না। এরকম উড়ো কথায় মহারাজা খুশি হলেন না। রাগ করে বাঙালি পুলিশ ও গোয়েন্দাদের উপরে কতগুলো মানহানিকর বিশেষণ প্রয়োগ করলেন। পুত্র বিচ্ছেদে ব্যাকুল মহারাজার এই বিরক্তি হেমন্ত নিজের গায়ে মাখলে না, হাসি মুখেই বিদায় নিয়ে চলে এলো। হেমন্তের বাড়িতে এসে দেখি তার বৈঠকখানার ভেতরে সতীশবাবু ঠিক পিঞ্জরাবদ্ধ সিংহের মতোই এপাশ থেকে ওপাশ পর্যন্ত ছোটাছুটি করছেন। হেমন্তকে দেখেই বলে উঠলেন, বেশ মশাই, বেশ। এদিকে ভয়ানক কাণ্ড, আর ওদিকে আপনি দিব্যি হাওয়া খেয়ে বেরিয়ে বেড়াচ্ছেন। হেমন্ত হেসে বললে, হাওয়া খেতে নয় সতীশবাবু, গালাগাল খেতে গিয়েছিলাম। মানে? মানে দুর্জয়গড়ে মহারাজা বাহাদুরের মতে দুনিয়ায় অকর্মণ্যতার শ্রেষ্ঠ আদর্শ হচ্ছে বাঙালি পুলিশ। আর আরে রেখে দিন আপনার দুর্যোগ করে তর্জন করছেন। এদিকে ব্যাপার কি জানেন? প্রকাশ করুন। আপনার ভবিষ্যৎবাণী সত্য হলো। শ্যামলপুরের জমিদারের কাছে ছেলে চোদ্দের চিঠি এসেছে। কমলাকান্ত রায়চৌধুরীর কাছে? তারই একমাত্র পুত্র তো সর্বপ্রথমে চুরি যায়। হ্যাঁ, এই দেখুন। সতীশবাবুর হাত থেকে পত্রখানা নিয়ে হেমন্ত তার কাগজ পরীক্ষা করে বললে, সেই একই কাগজ, মেড ইন ক্যালিফোর্নিয়া। ভালো। চিঠিখানা সে উচ্চস্বরে পাঠ করলে, শ্রীযুক্ত কমলাকান্ত রায়চৌধুরী, সমীপেশু মহাশয়, আমরা দুরাশয়ে নই। আপনার পুত্র আমাদের কাছেই আছে, তাহার সমস্ত কুশল, কিন্তু তাহাকে আর অধিক দিন আমাদের কাছে রাখিতে ইচ্ছা করি না। পুত্রের মূল্যস্বরূপ মহাশয়কে 1,00,000 মাত্র টাকা দিতে হইবে। চেক নয়, 10,000 টাকার 10খানি নোট দিলেই চলিবে। আগামী 15 তারিখে রাত্রি 10টার সময় টালিগঞ্জের রেলওয়ে ব্রিজের ওপরে আমাদের লোক আপনার টাকার জন্য অপেক্ষা করিবে। মনে রাখিবেন, আপনি যদি পুলিশে খবর দেন এবং আমাদের লোক ধরা পড়ে কিংবা কেহ তার পশ্চাৎ অনুসরণ করে, তাহা হইলে আপনার পুত্রকে হত্যা করিতে আমরা একটুও ইতস্তত করিব না। যদি যথাসময়ে টাকা পাই, তবে তাহার পর 7-8 দিনের মধ্যেই আপনার পুত্রকে আমরা বাড়িতে পৌঁছায় দিয়ে আসিব। এইটুকু বিশ্বাস আমাদের করিতেই হইবে। আগামী 15 তারিখে টাকা না পাইলে বুঝিব মহাশয়ের পুত্রকে ফিরাইয়া লইবার ইচ্ছা নাই। তাহার পর আপনার পুত্রের ভালো মন্দের দায়ী আমরা হইব না। ইতি। হেমন্ত বললে, চিঠির তলায় নাম নেই। হে শ্রেণীর ভদ্রলোকেরা বিনয়ের অবতার, নিজেদের নাম জাহির করবার জন্য মোটেই লালায়িত নয়। সতীশবাবু বললেন, এখন উপায় কি বলুন দেখি? ওরাই তো আসছে কাল। কমলাকান্তবাবুর টাকা দেওয়ার শক্তি আছে? আছে, টাকা তিনি দিতেও চান, কিন্তু সেই সঙ্গে তিনি চান ছেলে চোদ্দের ধরতেও। সেটা কি করে সম্ভব হয়? চিঠিখানা পড়লেন তো? চোরদের দুধ ধরা পড়লে বা কেউ তার পিছু নিলে কমলাকান্তবাবুর ছেলে বাঁচবে না। কিন্তু কমলাকান্তবাবুর ছেলেকেও বাঁচাতে অপরাধীটা তো ধরতে চান। এ কিন্তু অসম্ভব বলে মনে হচ্ছে, কারণ এটাও তিনি বলেছেন যে ছেলে যতদিন চোরেদের হস্তগত থাকবে ততদিন আমরা কিছুই করতে পারবো না। তাহলে তাদের দুধকে ছেড়ে দিতে হয়। হ্যাঁ, তারপর যেদিন তারা ছেলে ফিরিয়ে দিতে আসবে সেদিনের জন্য অপেক্ষা করতে হয়। না সতীশবাবু, সেটা আরও অনিশ্চিত। অপরাধীরা বড় চালাক। তারা কবে কখন কী উপায়ে ছেলে ফিরিয়ে দেবে সেসব কিছুই জানায়নি। হয়তো তারা বকশিস নিয়ে পথের কোনো লোককে ডেকে কমলাকান্তবাবুর ঠিকানা তার ছেলেকে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে। তাকে গ্রেপ্তার করেও আমাদের কোনো লাভ হবে না। যদি আমাদের কিছু করতেই হয় তবে কাল, অর্থাৎ 15 তারিখেই করতে হবে।
তাহলে অপরাধীদের দুধ ধরা পড়বে, কমলাকান্তবাবু লক্ষ টাকা বাঁচবে, কিন্তু তার ছেলেকে রক্ষা করবে কে? মাথা খাটালে পৃথিবীর যে কোনো বিপদ থেকে উদ্ধার লাভের উপায় আবিষ্কার করা যায়। একটু সবুর করুন সতীশবাবু, আগে চা আসুক, প্রাণ মন স্নিগ্ধ হোক, তারপর চায়ের পেয়ালায় তুমুল তরঙ্গ তুলতে কতক্ষণ। ওরে মধু, চা। যথাসময়ে চা এলো। একটা পেয়ালা তুলে নিয়ে এক ঢোক পান করে হেমন্ত বললে, আহ, বাথরুম। সকালবেলায় দুচয় করে চা পান করে দেহের অবস্থা কি কাহিলি হয়ে পড়েছিল। সতীশবাবু বললেন, সে কি মশাই, রাজবাড়ির চায়ের নিন্দে? মশাই কি সন্দেহ করেন যে পৃথিবীতে সর্বশ্রেষ্ঠ চা তৈরি হয় কেবল রাজা রাজার বাড়িতে? মোটেই নয়। দামি আর খাঁটি চায়নার টিপটে ঐশ্বর্যের সদর্প বিজ্ঞাপন থাকতে পারে, কিন্তু সুস্বাদু চা যে থাকবে এমন কোনো বাধা আইন নেই। চা যে সে হাতে তৈরি ভালো হয় না। ভালো চা তৈরি করার জন্য হারমোনিয়াম বাজানোর তুলনা চলে। ও দুটোই যেমন সহজ তেমনই কঠিন। এই দুটি ক্ষেত্রেই গুণী মেলে 100 জনে একজন। আমার মধু চাকর হচ্ছে পয়লা নম্বরের চা কর। সতীশবাবু বললেন, আপাতত আপনার চায়ের উপরে এই বক্তৃতাটা বন্ধ করলে ভালো হয় না? চায়ের শেষ চুমুক মেরে ইজি চেয়ারে হেলে পড়ে হেমন্ত অর্ধমূর্তিত নেত্রে বললে, ব্যস্ত হবেন না সতীশবাবু। আমার মুখে বাক্যধারা ছড়ছে বটে, কিন্তু আমার মস্তিষ্কের উপরে উতলে উঠেছে চিন্তার তরঙ্গমালা। আমরা পুলিশ, প্রমাণ চাই। প্রমাণ? বেশ, দিচ্ছি। আসছে কাল রাত 10টার সময় টালিগঞ্জে রেলওয়ে ব্রিজের উপরে ছেলে চোরদের দূত আসবে। আগে হ্যাঁ। কমলাকান্তবাবুর লোক তার হাতে লক্ষ টাকার নোট সমর্পণ করবে। তারপর? আমাদের অর্থাৎ পুলিশের চর যাবে তার পেছনে পেছনে। দেখ, পর্বতের মুশিক প্রসব, চোরদের চিঠি দে। কি লেখা আছে আমি তা ভুলিনি মশাই, ভুলিনি। পুলিশের চর এমনভাবে দূতের পেছনে যাবে সে একটু সন্দেহ করতে পারবে না। দুধ যদি অন্ধ আর নির্বোধ না হয়, তাহলে সে ঠিক ধরতে পারবে কে তার পিছু নিয়েছে। না, ধরতে পারবে না। এখানে আপনারা বিলাতি পুলিশের পদ্ধতি অবলম্বন করুন। পদ্ধতিটা কি শুনি? রাত 10টার ঢের আগে ঘটনাস্থলের চারিদিকে তফাতে তফাতে দলে দলে গুপ্তচর ঘোরাফেরা করবে। মনে রাখবেন, 5-10 জনের কাজ নয়। তারপর যথাসময়ে চোরদের দূত আসবে, টাকা নেবে, সস্থানের দিকে প্রস্থান করবে। দূর থেকে তাকে অনুসরণ করবে আমাদের প্রথম চর। দূতের লক্ষ্য নিশ্চয়ই তার উপরে পড়বে। পড়ুক, ক্ষতি নেই। আমাদের প্রথম চর খানিক এগিয়ে দেখতে পাবে আরেকজন নতুন লোককে, অর্থাৎ আমাদের দ্বিতীয় চরকে। প্রথম চর দ্বিতীয়কে ইঙ্গিতে দূতকে দেখিয়ে দিয়ে নিজে পিছিয়ে পড়বে বা অন্যদিকে চলে যাবে। চোরেদের দূত সেটা থেকে ভাববে সে মিছেই সন্দেহ করেছিল। ওদিকে আমাদের দ্বিতীয় চোর কতকটা পার হয়ে পাবে আমাদের তৃতীয় চোরকে। তখন সেও তৃতীয়ের ওপরে কার্যভার দিয়ে নিজে সরে পড়বে। এইভাবে তৃতীয়ের পর চতুর্থ, তারপর দরকার হলে পঞ্চম বা ষষ্ঠ চোর। চোরেদের দূতের পিছু নিলে সে কখনোই কিছু সন্দেহ করতে পারবে না। চমৎকার আধুনিক পদ্ধতি, কিন্তু তারপর? আমাদের আপাতত জানা দরকার কেবল চোরদের কলকাতার আস্তানাটা। তা এখন কাউকে গ্রেপ্তার করা বুদ্ধিমানের কাজ হবে না, কারণ চোরেদের কবলে আছে 3টি বালক। তারা যে কলকাতায় নেই এটা আমরা জানি। আগে তাদের ঠিকানা বার করি, তারপর অন্য কথা। কলকাতায় চোর ধরতে গিয়ে তাদের যদি মরণের মুখে এগিয়ে দিই, তাহলে আমাদের অনুরাগ করতে হবে। রোগী মেরে রোগ সারানোর মানে হয় না। কাল গেছে 15ই তারিখ। রাত 10টার সময় কাল টালিগঞ্জে নিশ্চয়ই একটা কিছু রোমাঞ্চকর নাট্যাভিনয় হয়ে গেছে। খবরটা জানবার জন্য উৎসুক হয়ে আছে মন। সতীশবাবু কাল রাতেই খবর দিতে আসবার জন্য প্রস্তুত ছিলেন, কিন্তু হেমন্ত রাজি হয়নি। সে বললে, আপনি হয়তো আসবেন রাত 12টার সময়, কিন্তু আপনার খবরের চেয়ে আমার ঘুমকে আমি বেশি মূল্যবান মনে করি। রাতের পর সকাল আছে, এর মধ্যেই খবরটা বাসি হয়ে যাবে না নিশ্চয়। যথাসময়ে শয্যাত্যাগ, আহার ও নিদ্রা, হেমন্ত সাধ্যমতো এই নিয়ম রক্ষা করবার চেষ্টা করত। অথচ জরুরি কাজের চাপ পড়লে তাকেই দেখেছি 2-3 দিন রাত্রি বিনা নিদ্রায় অনায়াসে কাটে দিতে। সে বলতো, নিয়ম মেনে শরীর ধর্ম পালন করি বলেই আমার দেহের মধ্যে সঞ্চিত হয়ে আছে রিজার্ভ শক্তি। যারা অনিয়মের মধ্যেই জীবন কাটায় তাদের দেহে কেবল রোগ এসে বাধা বাঁধে। রিজার্ভ শক্তি থেকেও তারা হয় বঞ্চিত।
সকালে বসে হেমন্তের সঙ্গে গল্প করছিলাম। হেমন্ত বলছিল, মানুষের জীবনে দৈবের প্রভাব যে কতখানি আমরা কেউই সেটা ভেবে দেখবার চেষ্টা করি না। গোটা কয়েক দৃষ্টান্ত দিয়ে দেখো। প্রথমে ধরো আলেকজান্ডার দি গ্রেটের কথা। তিনি মারা গিয়েছিলেন যৌবনে। অল্প বয়সে সিংহাসন পেয়েছিলেন বলে হাতে পেলেন তিনি অসীম ক্ষমতা আর তার পিতার হাতে তৈরি সুশিক্ষিত সৈন্যদল। তার পিতা রাজা ফিলিপ অসময়ে দৈবগতিকে গুপ্ত ঘাতকের হাতে প্রাণ দেন। সেই সময় তিনি যদি হঠাৎ মারা না যেতেন, যদি বৃদ্ধ বয়স পর্যন্ত রাজ্যচালনা করতেন, তাহলে আলেকজান্ডার কখনো দিগ্বিজয় নাম কিনবার অবসর পেতেন কিনা সন্দেহ। ভেবে দেখো, বিলাতের বালক কবি চাটারটনের কথা। সবাই বলে দরিদ্রের ঘরে না জন্মালে তিনি তখনকার ইংল্যান্ডের সর্বশ্রেষ্ঠ কবি হতে পারতেন। পৃথিবীর অনেক কবি ধনী বা রাজার কৃপাদৃষ্টি লাভ করে লক্ষ্মীকে প্রসন্ন করে সরস্বতীর সেবা করে গেছেন সোরাপোচরে, কিন্তু সেক্ষেত্রেও চাটারটন দৈবের সাহায্য লাভ করেননি। ফলে অনাহারের জ্বালা সইতে না পেরে বালক বয়সে তিনি করলেন আত্মহত্যা। অত বড় প্রতিভার ফুল শুকিয়ে গেল ফুটবার আগে। রোম সাম্রাজ্যের সম্রাজ্ঞী থিয়েটারের কথা মনে করো। তিনি ছিলেন অজানা অনামা বংশের মেয়ে। পথের ধুলোয় পড়ে কাটত তার দিন। দৈবের মহিমায় হঠাৎ একদিন সম্রাটের সুনজরে পড়ে থিয়েটারা হলেন সম্রাজ্ঞী। এমনই কত আর নাম করব। রবিন, আজ যাদের তুমি নিম্ন শ্রেণীর অপরাধী বলে জানো, খোঁজ নিলে দেখবে তাদের অনেকেই হয়তো দৈবের হাতের খেলনা হয়ে এমন ঘৃণ্য নাম কিনেছে। দৈবগতিকে তাদের অজ্ঞাতসারেই তারা যদি একটা বিশেষ ঘটনার আবর্তের মধ্যে গিয়ে না পড়তো, তাহলে আজ তারা বাস করতে পারত সমাজের উচ্চস্তরে। আবার দেখো, আমাদের দলের অনেকেই বিখ্যাত ডিটেকটিভ হয়ে ওঠে, খুব রহস্যময় মামলারও কিনারা করে ফেলে, কিন্তু তারও মলে থাকে দৈবের খেলায়। আপাতত যে মামলাটা আমরা হাতে নিয়েছি, এখনও সেটার কোনো কিনারা হয়নি বটে, কিন্তু এখনই দৈব আমাদের সহায় হয়েছে। তুমি সাংকেতিক শব্দে লেখা সেই বিজ্ঞাপনটার কথা বলছো বোধহয়? হ্যাঁ, এই মামলায় সেটাই হচ্ছে স্টার্টিং পয়েন্ট। দৈব যদি আমার সহায় না ওই সূত্রটাকে এগিয়ে দিত, তাহলে আমি এই মামলার কিনারা করবার কোনো আশাই করতে পারতাম না। খালি বুদ্ধি আর তীক্ষ্ণ দৃষ্টি থাকলেই হয় না রবিন, সে সঙ্গে চাই দৈবের দয়া। তুমি দেখে নিও, এই মামলার অপরাধীর বিরুদ্ধে প্রমাণ হবে সেই সাংকেতিক বিজ্ঞাপনটাই। অপরাধী যে ধরা পড়বে এ বিষয়ে তোমার কোনো সন্দেহ নেই? এক তিলও না। যে কোনো দেশের পুলিশের দপ্তর দেখলে তুমি আর একটা সত্য কথা জানতে পারবে। কি? অতিরিক্ত চালাকি দেখা দেখি আজ পর্যন্ত কত বড় বড় অপরাধী পুলিশের হাতে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছে। ধরো এই ছেলেচোরের কথা। ডাকঘরের সাহায্য নিলে আমাদের পক্ষে আজ একে আবিষ্কার করা অসম্ভব হতো। ডাকের চিঠিতেও সে সাংঘাতিক শব্দ ব্যবহার করতে পারত। সে চিঠি ভুল ঠিকানায় গেলে বা পুলিশের হাতে পড়লেও খুব সম্ভব কেউ তার পাঠোদ্ধার করবার চেষ্টা করতো না। ঠিক সেই সময় রাস্তায় মোটর দাঁড়ানোর শব্দ হলো। অনতিবিলম্বে ঘরের ভেতরে এসে দাঁড়ালেন সতীশবাবু। চোখে মুখে তার হাসির উচ্ছ্বাস। কি মশাই, খবর কি? কেল্লা ফতে। হেমন্ত বললে, কেল্লা পথে কীরকম? আপনি কি আসল আসামিকেও ধরে ফেলেছেন? সতীশবাবু বললেন, পাগল, নিজের দিক না সামলে ভীমরুলের চাকে হাত দিই কখনো? তবে তাদের আড্ডা আবিষ্কার করেছি। কি করে? আপনার ফন্দিটা কাজে লাগিয়ে। হেমন্তবাবু, এমনই নব নব বুদ্ধি দেখিয়ে তো আপনি আমাকে মুগ্ধ করে রেখেছেন। আপনার ফন্দিটা কাজ করেছে ঘড়ির কাঁটার মতো। চোরেদের দুধ কোনো সন্দেহ করতে পারেনি। ফন্দিটা আমার নয় সতীশবাবু, ওটা আমি শিখেছি বিলাত থেকে। যাক সে কথা, এখন আপনার কথা বলুন। সতীশবাবু টুপি খুলে বসে পড়ে বললেন, ওদের দুধ যথাস্থানে এসেছিল। তারপর সে টাকা নিয়েছে? হ্যাঁ, তারপর আমাদের চর, না চর বলে ঠিক হবে না, চরেরা তার পিছু নেয়। সে কোন দিকে যায়? রসা রোড ধরে আসে উত্তর দিকে। তারপর প্রায় রাসবেরি এভিনিউর মোড়ের কাছে এসে একখানা মস্ত বাড়ির ভেতরে ঢুকে অদৃশ্য হয়। বাড়িখানার ওপরে পাহারা বসিয়েছেন তো? নিশ্চয়ই। বাড়িখানার নাম হচ্ছে মনসা ম্যানশন। অন্ধকার, বাইরে থেকে মনে হয় না ভেতরে মানুষ আছে।
যে লোকটা এসেছিল তাকে দেখতে কেমন? রাতে ভালো করে তার চেহারা দেখা যায়নি, তবে সে খুব লম্বা চওড়া আর তার পোশাক হিন্দুস্তানি মতো। এইবারে গোপনে সন্ধান দিতে হবে যে ও বাড়িতে কে থাকে। তারপর টেলিফোনের ঘন্টা বেজে উঠল। নিজের কথা অসমাপ্ত রেখেই হেমন্ত উঠে গিয়ে রিসিভার নিয়ে মুহূর্ত পরে মুখ ফিরিয়ে বললে, সতীশবাবু থানা থেকে আপনাকে ডাকছে। সতীশবাবু রিসিভার নিয়ে বললেন, হ্যালো, হ্যাঁ আমি। কি বললে? হ্যাঁ, বলো কি, বলো কি? তিনি অভিভূতর মতন আরও খানিকক্ষণ সারার কথা শুনলেন। তারপর বদ্ধস্বরে আচ্ছা। বলে রিসিভারটা রেখে দিয়ে যখন আবার আমাদের সামনে এসে দাঁড়ালেন, তখন তার চোখের আলো নিভে গেছে এবং ভাবভঙ্গি একেবারে অবসন্নের মতো। হেমন্ত একবার তীক্ষ্ণ দৃষ্টিতে সতীশবাবুর মুখের পানে তাকালে, কিন্তু কিচ্ছু বললে না। সতীশবাবু ধপাস করে চেয়ারের উপরে বসে পড়ে করুণ স্বরে বললে, হেমন্তবাবু, খাঁচা খালি, পাখি নেই। পাখি উড়ল কখন? তিক্ত কণ্ঠে সতীশবাবু বললেন, আরে মশাই, পাখি ধরতে গিয়েছিলাম আমরা খালি খাঁচায়। আজ সকালে আমাদের চোর খবর নিয়ে জেনেছে যে মনসা ম্যানশন হচ্ছে ভাড়াটে বাড়ি, কিন্তু আজ 3 মাস খালি পড়ে আছে। অর্থাৎ চোরেদের দূত সদর দিয়ে বাড়ি ভেতরে ঢুকে খিড়কির দরজা দিয়ে সরে পড়েছে কেবল, তাই তো? ঠিক তাই, আমাদের কাদা ঘেটে মরাই সার হলো। সর্দারজি সাবাস। সর্দার? সর্দার আবার কে? এই ছেলে চোরেদের সর্দার আর কি। বাহাদুর বটে সে। আমাদের এত শিয়ালের পরামর্শ, এত তোড়জোড়, এত ছুটোছুটি, সাফল্যের লাফালাফি, কালনেমির লঙ্কা ভাগ, তার এক ছেলে ভোলানোর সহজ চালে সব ব্যর্থ হয়ে গেল। শত্রুর চেয়ে নিজেদের বেশি বুদ্ধিমান মনে করার শাস্তি হচ্ছে এই। আমি মানুষ নেত্রে বেশ নিরীক্ষণ করতে পারছি। আমাদের বোকামির দৌড় দেখে সর্দারজি মহা কৌতুক হাসে উচ্ছ্বসিত হয়ে 2 হাতে পেট চেপে কার্পেটের ওপর গড়াগড়ি খাচ্ছেন। হাসো সর্দারজি হাসো। স্বীকার করছি আমরা গর্ধবের নিকটাত্মীয়, আমরা হেরি ভূত। সতীশবাবু বিরক্ত হয়ে বললেন, থামুন মশাই, থামুন। এটা ঠাট্টা তামাশার বিষয় নয়। হেমন্ত এবারে জোরে অট্টহাস্য করে বললে, গোয়েন্দাগিরি হচ্ছে একটা বড় রকমের স্পোর্ট। পরাজয়কে আমি হাসি মুখে গ্রহণ করতে পারি। যে কখনো পরাজিত হয়নি সে বিজয় গৌরবের যথার্থ মর্যাদাও বুঝতে পারে না। সতীশবাবু ভার ভার মুখে বললেন, খেলা? বেশ, কেমন খেলোয়াড়কে দেখা যাবে। আপনার ওই সর্দারজি এখনও টের পাননি যে আমাদের হাতের তাস এখনও ফুরিয়ে যায়নি। দেখি টেক্কা মারে কে। হেমন্ত হঠাৎ গম্ভীর হয়ে বললে, আপনাদের হাতে এখনো কি তাস আছে মশাই? নতুন কোনো তাস পেয়েছেন নাকি? নিশ্চয়ই, সেই খবরটাও দিতে এসেছি, জবর খবর। বলেন কি, বলেন কি? ঝাড়ুন আপনার জবর খবরের ঝুলি। হেমন্তের উৎসাহ দেখে সতীশবাবুর ম্লান ভাবটা মুছে গেল ধীরে ধীরে। তিনি বললেন, এই খবরটা যে পেয়েছি তারও মূলে আছেন আপনি, কারণ এদিকেও আপনিই আমার দৃষ্টি আকর্ষণ করেছিলেন। হেমন্ত বলে উঠল, ওহো বুঝেছি। না, কখনো বোঝেননি। নিশ্চয়ই বুঝেছি। কি করে বুঝলেন? অনুমানে। কি বুঝেছেন? ক্যানিংয়ের এক মাঝির খোঁজ পেয়েছেন। ঠিক। জানি, কলকাতায় কাকির খাঁচা যখন খালি জবর খবর আসতে পারে তখন কেবল ক্যানিং থেকেই। তাই খবরটা পেয়েছি কাল রাতেই। খবরটা শুনি। পুলিশ খোঁজাখুঁজি করে জলিল নামের এক বুড়ো মাঝিকে বার করেছে। সে নাকি আজ 3 মাসের ভেতরে 4 বার এক এক দল লোককে নিয়ে সমুদ্রের মুখে জামিরা নদীর একটি দ্বীপে পৌঁছে দিয়ে এসেছে। আবার আসবার সময় দ্বীপ থেকেও যাত্রী তুলে এনেছে। তারা যে সন্দেহজনক ব্যক্তি এটা মনে করছেন কেন? তারও কারণ আছে। প্রথমত জলিল বলে ও অঞ্চলে সে আগেও গিয়েছে, কিন্তু ওই দ্বীপে যে মানুষ থাকে এটা তার জানা ছিল না। দ্বিতীয়ত লোকগুলো যতবার গিয়েছে এসছে ততবারই তাকে প্রচুর বকশিস দিয়ে বলেছে তাদের কথা সে যেন আর কারোর কাছে প্রকাশ না করে। এটা কি সন্দেহজনক নয়? এই প্রমাণ সন্দেহজনক হলেও খুব বেশি সন্তোষজনক নয়। আর শুনুন, আরও আছে। গত 2রা তারিখে দুর্জয়গড়ের যুবরাজ হারিয়ে গেছেন, এ কথা মনে আছে তো? 3রা তারিখের খুব ভোরে, অর্থাৎ সূর্যোদয়ের আগে 4জন লোক জামিনা নদীর ওই দ্বীপে যাওয়ার জন্য জলিলের নৌকো ভাড়া করে। তাদের সঙ্গে ছিল একটি বছর 4 বয়সের সুন্দর শিশু।
জলিল বলে শিশুটি ঘুমোচ্ছিল আর সারা পর সে তার সাড়া পায়নি। নৌকোর ভেতরেই তাকে লেপ চাপা দিয়ে শুয়ে রাখা হয়েছিল। নৌকোর যাত্রীরা জলিলকে বলেছিল শিশু অসুস্থ, কিন্তু আমার বিশ্বাস তাকে অজ্ঞান করে রাখা হয়েছিল কোনো রকম ওষুধের প্রয়োগেই। কি বলেন হেমন্তবাবু, ওই শিশুই যে দুর্জয়গড়ের যুবরাজ, এ কথা কি আপনার মনে লাগে? হেমন্তের মুখের ভাবান্তর হলো না। সে মিনিট তিনেক স্থির হয়ে বসে রইল দীপশিখার মতো। তারপর আচম্বিতে আসন ত্যাগ করে উঠে দাঁড়িয়ে সতীশবাবু একখানার হাত চেপে ধরে বললে, উঠুন উঠুন, এবারে চাই অ্যাকশন। সতীশবাবু আর্তস্বরে বললেন, আরে মশাই, হাত ছাড়ুন, হাত ছাড়ুন, গেল আমার হাত কাটা দফারফা হয়ে গেল। হেমন্ত তাড়াতাড়ি সতীশবাবুর হাত ছেড়ে দিলে। সতীশবাবু হাতখানা ঝাড়তে ঝাড়তে বললেন, ওহ, আপনারা দুই বন্ধু যে ভদ্র গুন্ডা তা আমি জানি মশাই। কুস্তিতে বক্সিংয়ে চ্যাম্পিয়ন হয়েছেন, তাও খবরের কাগজে পড়েছি। কিন্তু যত তাল আমার উপরে কেন? আমি কি জামিনা নদীর মনদ্বীপে ছেড়ে ধরা? কি রবীনবাবু, মুখ টিপে টিপে হাসছেন যে বড়? আপনি এগিয়ে আসুন না, অ্যাকশন বলে গর্জন করে আমার আরেকখানা হাত ভেঙে দিন না। আমি হেসে ফেলে বললুম, ও অভিপ্রায় আমার আছে বলে তো মনে হচ্ছে না। হেমন্ত লজ্জিত মুখে বললেন, ক্ষমা করবেন সতীশবাবু, মনের আবেগটা আমার হাত দিয়ে বেরিয়ে গেল। বাপরে, ভবিষ্যতে মনের আগে মনের ভেতরে চেপে রাখলে বাধিত হবো। হ্যাঁ, এখন কি বলতে চান বলুন, কিন্তু কাছে আসবেন না, আপনি উত্তেজিত হয়েছেন। হেমন্ত বললে, আজই মোহনদ্বীপে দেখে নৌকো ভাসাতে হবে। সতীশবাবু একটু ভাবলেন, তারপর মাথা নেড়ে বললেন, তা হয় না হেমন্তবাবু। কেন হয় না? কেবল যে যাত্রার আয়োজন করতে হবে তা নয়, আমার হাতে আরও গুরুতর কাজ আছে, সেগুলোর ব্যবস্থা না করে আমার কলকাতা ছাড়া অসম্ভব। তবে কবে যেতে পারবেন? চেষ্টা করলে কাল যেতে পারি। বেশ তাই, কিন্তু সঙ্গে বেশি লোকজন নেবেন না। যাচ্ছি বাঘের বাসায়, বেশি লোকজন নেব না মানে? অধিক সন্ন্যাসীদের গাজন নষ্ট, শত্রুদেরও চর থাকতে পারে, তারাও আমাদের উপরে যে নজর রাখছে না একথা বলা যায় না। একটা বিপুল জনতা যদি ক্যানিংয়ের ওপরে ভেঙে পড়ে, তাহলে মোহনদ্বীপে গিয়ে হয়তো দেখব পাখিরা বাসা ছেড়ে উড়ে পালিয়েছে। হ্যাঁ, সে কথা সত্যি, কিন্তু দলে হালকা হয়েও তো সেখানে যাওয়া নিরাপদ নয়। কে জানে তারা কতজন লোক সেখানে আছে। ভারে কাটার চেয়ে ধারে কাটা ভালো। আমরা কাল রাতের অন্ধকারে গা ডেকে 12 লোক মিলে দুখানা নৌকো চেপে যাত্রা করব। আপনি সেই ব্যবস্থাই করুন। সঙ্গে যাদের নেবেন তারা যেন বাছা বাছা হয়। অবশ্য সকলকেই সশস্ত্র হয়ে যেতে হবে। কিন্তু চাকর বাবুরও তো নিয়ে যাওয়া দরকার, আমাদের কাজ করবে কে? চাকর বামু খেপেছেন নাকি? আমরা নিজেরাই হব নিজেদের চাকর, আর রান্নার ভার নেবে রবিন। রবীনবাবু, ওই তো কবি, খালি কলম নাড়েন, হাতা খুন্তি নাড়বার শক্তি ওর আছে নাকি? ভয় নেই সতীশবাবু, হাতা খুন্তি নেড়ে নবীন যে হাড়ি করার ভেতরেই বস্তুহীন কবিতা রচনার চেষ্টা করবে না, সে কথা আমি জোর গলায় বলতে পারি। রবিনকে চেনেন না বলেই আপনি এত ভাবছেন, কিন্তু ও খালি গোলাপ ফুল দেখে গোলাপি ছড়া বাঁধে না, কুমড়ো ফুল চয়ন করে বেসন সহযোগে ফুলুরি বানাতে ও কম ওস্তাদ নয়। ও বোধহয় সাবভ্রষ্ট দ্রৌপদী পুরুষ দেহ নিয়ে অবতীর্ণ হয়েছে মর্তধামে। হ্যাঁ রবীনবাবু, এসব কি সত্যি? হরি আর হরের মতন আপনিও কি একসঙ্গে কবি আর কুক? আমি বললুম, হেমন্তের অতুক্তির কথা ছেড়ে দিন। ওর জীবনের সেরা আনন্দ হচ্ছে আমাকে নিয়ে রঙ্গব্যঙ্গ করা। কিন্তু কবি আর লেখকরা যে রাখতে জানেন না, আপনার এমন বিশ্বাস কেন হলো? ফ্রান্সের বিখ্যাত লেখক আলেকজান্ডার ডুমার নাম শুনেছেন? ওই যিনি মন্টে ক্রিস্টো আর থ্রি মাস্কেটিয়ার্স লিখেছেন? হ্যাঁ, তার এক হাতে থাকতো কলম আর এক হাতে হাতা। একসঙ্গে তিনি মনের আর দেহের প্রথম শ্রেণীর খোরাক জোগাতে পারতেন। ঠিক এই সময় আবার একখানা মোটর আমাদের বাড়ির দরজায় এসে থামল সশব্দে। তারপরেই দ্রুত পদে ঘরের ভেতরে প্রবেশ করলেন মিস্টার গাঙ্গুলি। তার দৃষ্টি উদ্ভ্রান্ত। সতীশবাবু বললেন, মিস্টার গাঙ্গুলি, আপনার মুখ চোখ অমন দ্বারা কেন? গাঙ্গুলি বললেন, আপনাকে আমি চারিদিকে খুঁজে খুঁজে বেড়াচ্ছি, আর আপনি কি না এখানে বসে ষড়যন্ত্র করছেন? সতীশবাবু বললেন, ভুল হলো মিস্টার গাঙ্গুলি, পুলিশ ষড়যন্ত্র করে না, ষড়যন্ত্র ধরে। কিন্তু আপনাকে দেখে যে বিপদগ্রস্ত বলে মনে হচ্ছে। গাঙ্গুলি একখানা চেয়ারের ওপরে বসে পড়ে বললেন, বিপদ বলে বিপদ? মহারাজা বাহাদুর একেবারে মাথায় হাত দিয়ে বসে পড়েছেন। কেন কেন
হেমন্তবাবু, শেষটা আপনার কথাই সত্যি হলো? হেমন্ত বিস্মিত কণ্ঠে বললে, আমার কথা সত্যি হলো? সে আবার কি? চোর বেটারা 15 লক্ষ টাকার দাবি করে মহারাজা বাহাদুরকে বিষম এক পত্রাঘাত করেছে। বেটারা খালি চোর নয়, গুন্ডা, খুনের ডাকু। সতীশবাবু লাফিয়ে দাঁড়িয়ে উঠে বললেন, কি সর্বনাশ, কি সর্বনাশ! হেমন্ত কোনো রকম বিস্ময় প্রকাশ করলে না, খালি বললে, চিঠিখানা কোথায়? এই যে আমার কাছে। পকেট থেকে পত্র বার করে তিনি হেমন্তের হাতে দিলেন। হেমন্ত চেঁচিয়ে ইংরেজিতে টাইপ করা যে চিঠিখানা পড়লে তার বাংলা মানে দাঁড়ায় হচ্ছে এই, মহারাজা বাহাদুর, যুবরাজকে যদি ফেরত চান তাহলে আগামী 24 তারিখে আমাদের দূতের হাতে 15 লক্ষ টাকা অর্পণ করবেন। 24 তারিখে রাত্রি ঠিক 12টার সময় গড়িয়াহাটা লেকের লেক ক্লাবের পেছনকার রাস্তায় আমাদের দূত অপেক্ষা করবে। কিন্তু সাবধান, যদি পুলিশে খবর দেন কিংবা আমাদের দূতকে ধরবার বা তার পেছনে আসবার চেষ্টা করেন তাহলে আমরা যুবরাজকে হত্যা করতে বাধ্য হব। 15 লক্ষ টাকা আমাদের হস্তগত হওয়ার পর 1 সপ্তাহের মধ্যে যুবরাজকে অক্ষত অবস্থায় ফিরিয়ে পাবেন। আমরা টাকা না পেলে যুবরাজের জীবনাশঙ্কা আছে। ইতি। সতীশবাবু বললেন, প্রায় একই রকম চিঠি, কেবল এখানে ইংরেজিতে লেখা আর টাইপ করা। বিষম চমকে উঠে গাঙ্গুলি বললেন, ও বাবা, এরকম আরও চিঠি আপনারা পেয়েছেন নাকি? হেমন্ত বললে, হ্যাঁ, এমনই এক চিঠি লিখে ভয় দেখিয়ে ছেলেতরারা শ্যামলপুরের জমিদারের কাছ থেকেও 1 লাখ টাকা নিয়ে গেছে। আর আপনারা হাত গুটিয়ে সঙ্গের মতন দাঁড়িয়ে রইলেন? সতীশবাবু বললেন, চোরে শত্রুগুলো ভুলে যাচ্ছেন কেন? আমাদের কি হাত বার করবার উপায় আছে? তাও বটে, তাও বটে। একটু গোলমাল করলেই ছুচুরা আবার ছেলে খুন করবো বলে ভয় দেখায়। তা পারে, ব্যাটারা সব পারে, গুন্ডা, খুনে ডাকু। এই এক চিঠি আমাদের অত বড় মহারাজা বাহাদুরকে একদম কাত করে দিয়েছে, যাকে বলে প্রপাত ধরণী তোলা আর কি। সতীশবাবু বললেন, আজ 16ই, আর 7 দিন পরেই 24-এ। হেমন্ত বললে, মহারাজা কি করবেন ঠিক করেছেন? পুলিশে যখন খবর দিয়েছেন তার কি টাকা দেওয়ার ইচ্ছে নেই? গাঙ্গুলি 2 চোখ বড় করে বললেন, ইচ্ছে? এক কথায় 15 লক্ষ টাকা জলের দেওয়ার ইচ্ছে হবে আমাদের মহারাজার? বলেন কি মশাই? কিন্তু এখন তাকে দেখলে আপনাদের দুঃখ হবে। একসঙ্গে ছেলে হারাবার আর টাকা হারাবার ভয়ে একেবারে তিনি ভেঙে পড়েছেন। কি করবেন বুঝতে না পেরে আপনাকে আর সতীশবাবুকে নিয়ে যাওয়ার জন্য আমাকে পাঠিয়ে দিলেন। সতীশবাবু বললেন, আমরা যাচ্ছি বটে, কিন্তু দিতে পারি খালি এক পরামর্শ। যুবরাজকে বাঁচাতে হলে টাকা দেওয়া ছাড়া উপায় আর নেই। কথাটা গাঙ্গুলির মনের মতো হলো না, মাথা নেড়ে বললেন, না মশাই, ও পাপীদের কথায় বিশ্বাস নেই। তারপর অতগুলো টাকা হাতিয়েও যুবরাজকে যদি ছেড়ে না দেয়? হেমন্ত বললে, তবু ওদের কথা মতোই কাজ করতে হবে। ইষ্টকময়ী কলিকাতা নগরীর কঠোর বুকের ভেতর থেকে একেবারে এসে পড়েছি নদীর কলসঙ্গীতে জীবন্ত প্রকৃতির কোলে। চিরদিন কাব্যচর্চা করি, তো এখানে এসে মনে হচ্ছে ফিরে এসেছি যেন স্বদেশে। এর মধ্যে বলবার মতো ঘটনা কিছুই ঘটেনি। যতক্ষণ কলকাতায় ছিলাম মহারাজা বাহাদুরের হাউতাজ বাণী বহন করে মিস্টার গাঙ্গুলি এসে আক্রমণ করেছেন এবং কালকের ও আজকের দুপুরের মধ্যে হেমন্তকে বাধ্য হয়ে রাজবাড়িতে ছুটতে হয়েছে 5 বার। মহারাজের কথা কিন্তু সেই একই, হয় 1,05,000 টাকার বিনিময়ে যুবরাজকে ফিরিয়ে আনার ব্যবস্থা করো, নয় অপরাধীকে গ্রেপ্তার করে যুবরাজকে উদ্ধার করো। 25,000 টাকার পুরস্কারের উপরেও আমি দেব আরও 25,000 টাকা। মাঝখানে পড়ে গাঙ্গুলি বেচারার অবস্থা যা হয়েছে তাকে দেখলে মুখ্য হয়। তিনি হচ্ছেন ফিটফাট ব্যক্তি, ইস্ত্রি করা পোশাকের প্রতিটি ভাঁজটি পর্যন্ত অটুট রেখে চলাফেরা ওঠা বসা করেন পরম সাবধানে, এবং জামার বোতাম ঘরে থাকে সর্বদা একটি করে টাটকা ফুল। কিন্তু ভীষণ অধীর মহারাজা বাহাদুরের ঘন ঘন হুমকি বা হুকুমের চোটে দিকবিদিক জ্ঞান হারার মতন দৌড়ঝাঁপ করে মিস্টার গাঙ্গুলির পোশাকের ইস্ত্রি হয়ে গেছে নষ্ট, এবং বোতামের ফুল গিয়ে কোথায় যে ছিটকে পড়েছে কে জানে। যতবারই দেখছি
ততবারই তিনি হাঁপাচ্ছেন এবং এই শীতেও রুমাল দিয়ে কপালের ঘাম মুছতে মুছতে বলছেন, পাগলা রাজার পাল্লায় পড়ে আত্মারাম বুঝি খাঁচা ছাড়া হয়। এই চাকরি আমার পোষাবে না মশাই, পোষাবে না। যাক, মহারাজার কবল থেকে মুক্তি লাভ করে আমরা যেন একটু হাঁপ ছেড়ে বেঁচেছি। তাকে কোনো খবর না দিয়েই সরে পড়েছি। কেবল মিস্টার গাঙ্গুলিকে চুপি চুপি বলে এসেছি সতীশবাবু ছুটি পেয়ে চেঞ্জে যাচ্ছেন, তার সঙ্গে আমরাও 2-4 দিনের জন্য হাওয়াটা একটু বদলে আসছি। গাঙ্গুলি অত্যন্ত দমে গিয়ে বললেন, হ্যাঁ, এই দুঃসময়ে একলা আমাকে মহারাজার খপ্পরে ফেলে আপনারা দেবেন পিত্তান? আমার অবস্থাটা কি হবে ভেবে দেখেছেন কি? আমাদের ভাবার দরকার নেই। জীবনের স্বধর্ম আত্মরক্ষা করা। আপনি আত্মরক্ষা করুন। আর দুর্জয় করার মামলা? মহারাজাকে বলুন টাকা দিয়ে যুবরাজকে ফিরিয়ে আনতে। আমরা 2-4 দিন পরেই এসে আসামিকে ধরবার চেষ্টা করব। গাঙ্গুলি গজগজ করতে করতে চলে গেলেন। আসামির কথা দিয়ে আপনারা মাথা ঘামাতে চান, ঘামান। আমার আর সহ্য হচ্ছে না। এ চাকরি আমি ছেড়ে দেবো। বাপ রে বাপ। যথাসময়ে সদর বলে কলকাতার ধুলো ধুয়ো ধুমধারাক্কা পেছনে ফেলে শহর ছাড়া বিজন পথে এগিয়ে চললাম। রাত আধারে চুপি চুপি কালো জলে ভাসল আমাদের 2 নৌকো। এর মধ্যে উল্লেখযোগ্য কোনো ঘটনাই ঘটেনি। এমনকি আমরা যে কোনো অপ্রীতিকর ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করিনি, এ বিষয়ে কিছুমাত্র সন্দেহ নাস্তি। জনতার সাড়া নেই। তীরতরুর মর্মর ছন্দে তাল রেখে বনবাসী বাতাস শোনায় স্নিগ্ধ মাটির আর ঘন সবুজের গন্ধ মাখানো নতুন নতুন গান, এবং নদীর জলসায় জলে জলে দুলে দুলে ওঠে কুল হারানো গতিবিনার তান। কান পেতে শুনলে মনে হয় অনন্ত নীলাকাশও তার লুকিয়ে থাকা নীরব নীনার দ্বন্দ্বে জাগিয়ে তুলছে কল্পলোকের কোনো মৌন রাগিনীর আলাপ। পৃথিবীর ধুলোর ঠুলিতে যার কান কালা, হে অপূর্ব আলাপ সে শুনতে পায় না। তাই এর মর্ম বোঝে শুধু কবি আর শিশু, ফুলপরি আর পাপিয়া। দেখতে দেখতে শুনতে শুনতে অবশেষে জড়িয়ে এলো আমার চোখের পাতা। জামিরা নদী। এটা কি নদী না সমুদ্র? চেষ্টা করে দেখলে বহু দূরে চোখে পড়ে তীরের ক্ষীণ রেখা। কোনো কোনো দিকে তাও নেই। সেখানে অনন্ত আসন জুড়ে বসেছে অসীম শূন্যতা। জলে নেই মাটির রং। সমুদ্রের রঙের আবাসে জলবসন চুবিয়ে জামিরা চাইছে নতুন রঙে রঙিন হতে। জলিল উঠে দাঁড়িয়ে বললে, হুই, হুই সেই দ্বীপ কর্তা, হুই সেই দ্বীপ। আমি শুধালাম, হ্যাঁ জলিল, ও দ্বীপের নাম কি? জানি না তো। জানো না? ও দ্বীপের নাম নেই। ঝোপ জঙ্গল, বড় বড় গাছ। দ্বীপের দিকে তাকালে আর কিছু দেখা যায় না। আর কিছু দেখবার আশাও আমরা করিনি। হেমন্ত বললে, ওখানে নৌকো লাগাবার ঘাট আছে? জলিল মাথা নেড়ে জানালে, না হুজুর। যারা তোমায় এখানে নিয়ে আসে তারা কোথায় নামে? জলিল আবার মাথা নাড়ে, অর্থাৎ তার কোনো নির্দিষ্ট ঠিকানা নেই। আমরা যেখানে খুশি নামবো? হ্যাঁ কর্তা। আমাদের নৌকো দুখানা দ্বীপের খুব কাছে এসে পড়ল। সতীশবাবু বললেন, দ্বীপটা কত বড় তাও তো বুঝতে পারছি না। ওই নিবিড় জঙ্গলের ভেতরে আসল জায়গাটা খুঁজে বার করতে কতক্ষণ সময় লাগবে কে জানে। পরে পরে দুখানা নৌকোই তীরে এসে লাগলো। প্রথম নৌকে ছিলাম আমরা 3 জন, অর্থাৎ আমি, হেমন্ত আর সতীশবাবু। অস্ত্রশস্ত্র, রসদ ও অন্যান্য সমস্ত মালি ঠাসা ছিল আমাদের নৌকোতেই। দ্বিতীয় নৌকো ছিল একজন ইন্সপেক্টর, একজন সাব ইন্সপেক্টর, একজন জমাদার ও 8 জন মিলিটারি পাহারাওয়ালা। তখন অপরাহ্নকাল, চারিদিকে সমুজ্জ্বল সূর্যকিরণ। পথের অভাবে খুব বেশি অসুবিধায় পড়তে হলো না। জঙ্গলের আশপাশ দিয়ে বেশ খানিকটা এগিয়ে পাওয়া গেল একটা মাঠ। লম্বায় চওড়ায় 1/2 মাইলের কম হবে না। চারিদিকেই তার উঁচু বনের প্রাচীর, কিন্তু মানুষের চিহ্ন কোথাও নেই। গাছপালায় বাতাসের নিঃশ্বাস আর বনে বনে পাখিদের ডাক ছাড়া একটা অমানসিক নিস্তব্ধতা সর্বত্র এমন একটা অজানা ভাবের সৃষ্টি করেছে যে এ দ্বীপ কখনো মানুষের কণ্ঠ শুনেছে বলে সন্দেহ হয় না। সতীশবাবু জমাদারকে ডেকে বললেন, সুজন সিং, যেখান দিয়ে যাচ্ছি ভালো করে চিনে রাখো। কারোর সঙ্গে দেখা না হলে ফিরতে হবে। আবার কারোর সঙ্গে দেখা হলেও অবস্থাগতিকে হয়তো প্রাণ হাতে করে পালাবার দরকার হবে।
মাঠের মাঝ বরাবর এসেছি। হেমন্ত হঠাৎ বলে উঠল, আমাদের অদৃষ্ট সুপ্রসন্ন। চারিদিকে চোখ বুলিয়ে নিয়ে সতীশবাবু বললেন, কই, আমি তো কোথাও আসার ছিটফোঁটাও দেখতে পাচ্ছি না। হেমন্ত একদিকে হাত তুলে অঙ্গুলি নির্দেশ করে বললে, ওই দেখুন, কি? ধোয়া। অনেক দূরে অরণ্যের মাথায় কুণ্ডুলি পাকিয়ে পাকিয়ে খানিকটা ধোয়া ক্রমেই ওপর দিকে উঠে যাচ্ছে। দেখতে দেখতে সেখানে জেগে উঠল পুঞ্জ পুঞ্জ ঊর্ধ্বগামী ধুমো। হেমন্ত বললে, ধোয়ার জন্ম আগুনে, আর আগুনের জন্ম মানুষের হাতে। কিন্তু দাবানল জলে আপনি। ওটা কি মনে হচ্ছে দাবানলের না উনুনের ধোয়া? উনুনের। তবে এগিয়ে চলুন তাড়াতাড়ি। সকলেরই মুখ উত্তেজিত, কিন্তু কেউ কোনো কথা কইলে না। নীরবে মাঠের বাকি অংশটা পার হয়ে গভীর এক অরণ্যের ছায়ায় গিয়ে দাঁড়ালাম। সতীশবাবু বললেন, আবার যে বোন এলো। হেমন্ত বললে, আসুক, বোন আমাদের বন্ধুর মতো লুকিয়ে রাখবে। আমি বললুম, এখানে বনের ভেতরে যে একটা স্বাভাবিক পথের মতো রয়েছে। হেমন্ত বললে, ভালোই হলো, ধোয়া দেখছি উত্তর পশ্চিমে, পথটাও গিয়েছে ওইদিকে। এগিয়ে চলো, এগিয়ে চলো। পথ দিয়ে এগোতে এগোতেই মানুষের স্মৃতিচিহ্ন পেলাম। এক জায়গায় পেলাম একটা আধপোড়া বিড়ি, মাঝে মাঝে শুকনো কাদায় মানুষের পায়ের ছাপ। বুঝলাম পথটা ব্যবহৃত হয়। মাইলখানেক অগ্রসর হওয়ার পর হেমন্ত বললে, সতীশবাবু, আর বোধহয় এইভাবে এগোনো নিরাপদ নয়। আপনারা এইখানে অপেক্ষা করুন, আমি ওই বড় গাছটা চড়ে চারিদিকটা একবার ভালো করে দেখি। সে গাছের তলায় গিয়ে জুতো খুলে ফেললে, তারপরে ওপরে উঠতে লাগলো। তখন সূর্য পশ্চিম আকাশের দিকে। আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেখানে ছায়া ঘন হয়ে উঠেছে। বেশ কাছ থেকেই শুনলাম কে যেন কাকে চেঁচিয়ে ডাকছে। একবার গম্ভীর গম্ভীর হাড়মাড়া শোনা গেল। খানিক পরে হেমন্ত গাছ থেকে নেমে এলো। বললুম, কি দেখলে হেমন্ত? যা দেখবার সব। একটা লম্বা একতলা বাড়ি, ঘর আছে বোধহয় খান ৫-৬। যন্ত্রিনেক লোককেও দেখলাম, বেশ লম্বা চওড়া। কারোর চেহারাই বাঙালি কুমোরের গড়া কার্তিকের মতন নয়। বাড়ির ভেতরে নিশ্চয়ই আরও লোক আছে। বাড়িখানা এখান থেকে কত দূরে? খুব কাছে। অন্তঃপর কি কর্তব্য? কিন্তু হেমন্তের সাড়া পাওয়া গেল না। সে নীরবে একবার বট গাছটার চারিপাশটা ঘুরে এলো, একবার বনের পথের দিকে তাকিয়ে দেখলে, তারপরে চুপ করে দাঁড়িয়ে দাঁড়িয়ে কি ভাবতে লাগলো। সে এমন গম্ভীর ভাব ধারণ করেছে যে আমরা কেউ তাকে আর ডাকতে ভরসা করলাম না। মিনিট ৫-৬ এইভাবেই কাটল। তারপর হেমন্ত হঠাৎ হাসি মুখে যেন নিজের মনেই বলে উঠলে, ঠিক ঠিক হয়েছে। সতীশবাবু বললেন, কি হয়েছে হেমন্তবাবু? এতক্ষণ কি ভাবছিলেন? আক্রমণের প্ল্যান। প্ল্যান? হ্যাঁ, আমি ভেবে দেখছিলাম কোনো উপায় রক্তপাত না করেই হাজ হাসিল করা যায় কিনা। তাহলে রক্তপাত হওয়ার সম্ভাবনা আছে বলে মনে করেন? অসম্ভব কি? এটা তো মুনি ঋষিদের তপবন নয়, মানুষ বাঘের বাসা। ভেবে কি স্থির করলেন? ৮ জন মিলিটারি পুলিশ নিয়ে এই বটগাছটা আড়ালে এমনভাবে লুকিয়ে থাকুন যেন ওই পথ দিয়ে কেউ ওদের দেখতে না পায়। বাকি আমরা ৬ জনে মিলে ওই বাড়ির কাছে এগিয়ে যাই। তারপর রবিন আর আপনাকে নিয়ে আমি একটু তফাতে গিয়ে কোনো ঝোপটোপের ভেতর লুকিয়ে পড়ব। তারপর আমাদের বাকি ৩ জন আসামিদের বাড়ির কাছে গিয়ে ওদের দৃষ্টি আকর্ষণ করবে। ওদের মধ্যে পড়ে যাবে বিষম সারা। আমাদের ৩ জন লোক পায়ে পায়ে পিছিয়ে পালাবার ভাবভঙ্গি প্রকাশ করবে। তারপর আসামিরা সদর্বরে তাড়া করে এলেই আমাদের লোকেরা দ্রুত পদে সত্য সত্যি পলায়ন করবে বনের ভেতরে। ওরাও তখন নিশ্চয়ই তাদের পেছনে পেছনেই ছুটবে। শত্রু সংখ্যা মোটে ৩ জন দেখে ওরা কিছুই ভয় পাবে না। তারপর আমাদের ৩ জন লোক ওই বটগাছটা পেরিয়ে অল্প কিছুটা অগ্রসর হয়েই হঠাৎ দাঁড়িয়ে পড়ে সম্মুখ ফিরে বার করবে তাদের রিভলভার এবং তাদের একজন বাজাবে হুইসেল। সংকেত শুনে সেই মুহূর্তে ৮ জন মিলিটারি পুলিশ বটগাছের আড়াল থেকে বেরিয়ে এসে দাঁড়াবে শত্রুদের পেছন দিকে। সামনে ৩টি রিভলভার আর পেছনে ৮টা বন্দুক।
এ দেখেও তারা যদি আত্মসমর্পণ না করে তাহলে দু একবার বন্দুক পিটবল বা ছুড়লেই তাদের যুদ্ধের স্বাদ মিটতে দেরি লাগবে না। সতীশবাবু, প্ল্যানটা কি আপনার পছন্দ হচ্ছে? সতীশবাবু উচ্চজ স্বরে বললেন, পছন্দ হচ্ছে না আবার? এক্ষেত্রে এর চেয়ে নিরাপদ প্ল্যান কল্পনাও করা যায় না। এত তাড়াতাড়ি কী করে যে আপনি ফন্দি আবিষ্কার করেন আমি তো মাঝে বুঝতেই পারি না। ধন্যী মানুষ আপনি, জিনিয়াস। আমি বললুম, আর আমরা ঝোপের ভেতরে লুকিয়ে বসে বসে কি করব হেমন্ত? তোমার গল্প না মশাদের ঐক্যতান শুনব? হেমন্ত বললে, ও দুটোর একটাও না। শত্রুরা যেই আমাদের লোকের পেছনে তাড়া করে বনের ভেতরে ঢুকবে, আমরাও অমনি ঝোপ থেকে বেরিয়ে পড়ে ঢুকবো ওদের বাড়ির অন্দরে। যদি ওদের দলের 2-3 জন লোক তখনও সেখানে থাকে তাহলেও আমাদের 3টে রিভলভারের সামনে ওরা পোষ না মেনে পারবে না। তারপর আমরা খুঁজে দেখব কোথায় বন্দী হয়ে আছে কলকাতার হারিয়ে যাওয়া 3টি ছেলে। কিন্তু ওদের দলকে বনের ভেতরে গ্রেপ্তার করবার পরেও তো বন্দীদের উদ্ধার করা যেতে পারে। না রবিন, সাবধানে মান নেই। ধরো, শত্রুরা সবাই হয়তো বাড়ি ছেড়ে বেরিয়ে পড়বে না। গোলমাল দেখে ভয় পেয়ে তারা যদি বন্দীদের নিয়ে বনের ভেতরে কোনো গুপ্তস্থানে পালিয়ে যায়, তখন আমরা কি করব? আমি মুগ্ধ স্বরে বললুম, হেমন্ত, এটুকু সময়ের মধ্যে তুমি সব দিক ভেবে নিয়েছ? ভাবতে হয় ভাই, ভাবতে হয়। মস্তিষ্ককে যে যথাসময়ে কাজে লাগাতে না পারে তাকেই পড়তে হয় পদে পদে বিপদে। না হওয়ার কথা নয়। সবাই প্রস্তুত হও। আমরা 3জনে একটা ঝোপ বেছে নিয়ে তার ভেতরে বসে দেখলাম সামনেই সাদা কলি দেওয়া একখানা একতলা বাড়ি। দেখলেই বোঝা যায় বাড়িখানা নতুন। বাড়ির সদর দরজার চৌখাটের উপরে একজন হৃষ্টপুষ্ট লোক বসে হুকো টানছে। তার একটু তফাতে আর একটা লোক গাভীর দুগ্ধ দহন করছে। বাড়ির সামনে একটুখানি চাতালের মতন জায়গা, সেখানে 4জন লোক দাঁড়িয়ে দাঁড়িয়ে পরস্পরের সঙ্গে কি কথাবার্তা বলছে। হেমন্ত ঠিক বলেছে, এখানে কারোর চেহারাই কার্তিকের মতন নয়, বরং স্মরণ করিয়ে দেয় দুর্গা প্রতিমার মহিষাসুরকে। তাদের জন তিনেকের মনে হলো হিন্দুস্তানি বলে। অনতিবিলম্বেই আমাদের 3জন লোক বনের ভেতর থেকে আত্মপ্রকাশ করল। দৃষ্টি আকর্ষণ করবার জন্য তাদের চেষ্টাও করতে হলো না। তারা বাইরে আসবা মাত্রই সদর দরজার লোকটা সবিস্ময়ে হুকোটা পাশে রেখে দাঁড়িয়ে উঠে হেঁড়ে গলায় ডাকলে, কেড়ে কেড়ে। আমাদের লোকরা দাঁড়িয়ে পড়ল চমকে ও থমকে। শত্রুদের অন্যান্য লোকেরাও সচকিত দৃষ্টির 2-1 মুহূর্ত এমনভাবে তাকিয়ে রইল যেন আগন্তুকরা আকাশ থেকে খসে পড়া মানুষ। আমাদের লোকেরা জড়সড়ো হয়ে পিছুতে লাগলো পায়ে পায়ে। তারপরে উঠল মহা হইচই। বাড়ির ভেতর থেকেও আরও 4জন লোক ছুটে এলো। তাদের মধ্যে একজনের চেহারা আবার একেবারে জমদূতের মতন, যেমন ঢ্যাঙা তেমনই চওড়া। আমাদের লোকেরা যেন প্রাণের ভয়ে বনের ভেতরে অদৃশ্য হলো। চাতালের ওপরে কতগুলো ছোট বড় কাটা বাঁশ পড়েছিল। শত্রুরা টপাটপ সেই বাঁশগুলো তুলে নিয়ে মার মূর্তি হয়ে গর্জন করতে করতে ছুটে গিয়ে ঢুকলো বনের ভেতরে। হেমন্ত হাসি মুখে বললে, বিনা রিহার্সালে আমাদের লোকেরা প্রথম শ্রেণীর অভিনয় করেছে। এখন ওরা শেষ রক্ষা করতে পারলেই হয়। সতীশবাবু বললেন, কোনো ভয় নেই হন্তবাবু। সঙ্গে যাদের এনেছি তারা হচ্ছে বহু যুদ্ধবই বীর। কিন্তু এইবারে আমরাও কি বেরিয়ে পড়ব? না, আরও মিনিট 2 অপেক্ষা করা যাক। মিনিট 2 কাটল। হেমন্ত বললে, আসুন, সৈন্যহীন রণক্ষেত্রে এইবারে আমাদের বীরত্ব দেখাবার পালা। এত গোলমালেও বাড়ি থেকে যখন আর কেউ বেরোলো না, তখন নিশ্চয়ই পথ সাফ। তবু রিভলভারগুলো হাতে রাখা ভালো। সামনের জমিটা পার হলাম। গাভীটা অবাক হয়ে আমাদের পানে তাকিয়ে রইল। বোধহয় আমাদের মতো ভদ্র চেহারা এই অঞ্চলে সে আর আগে কখনো দেখেনি। বাড়ির ভেতরে জনপ্রাণীর সাড়া নেই। 5খানা ঘর, সব ঘরের দরজা খোলা। প্রত্যেক ঘরেই ঢুকলাম, কোথাও কেউ নেই। হেমন্ত বারান্দায় এসে মাথা চুলকোতে চুলকোতে বললে, ব্যাপারটা বুঝতে পারছি না তো। হঠাৎ শোনা গেল শিশুর অস্পষ্ট কান্না। সতীশবাবু চমকে বললেন, ছেলে কাঁদে কোথায়?
আমি দৌড়ে দালানের এক কোণে গিয়ে দেখলাম মেঝের ওপরে রয়েছে একটা মস্ত চৌকোনো সমতল লোহার দরজা। হাঁটু গেড়ে বসে হেঁট হয়ে দরজায় কান পেতে শুনলাম, এখানে, এখানে। এরই তলা থেকে কান্নার আওয়াজ আসছে। দরজার ওপরে আঘাত করে বুঝলাম পুরু লোহার পাত দিবিতে তৈরি, প্রকাণ্ড কড়ায়ের প্রকাণ্ড কুলুপ লাগানো। হতাশ স্বরে বললুম, এ কুলুপ ভাঙা অসম্ভব। এবারে ভেতর থেকে কান্না জাগলো একাধিক শিশুর কণ্ঠে। সকাতরে একজন কাঁদছে, ও মা গো, ও বাবা গো। সতীশবাবু দুই কানে হাত চাপা দিয়ে বললেন, দিন রাত এই কান্না শুনতে শুনতে এরা এখানে বাস করছে, কি পাষণ্ড। হেমন্ত দরজার উপরে সজোরে 8-10 বার পদাঘাত করলে দরজা ঝনঝন করে বেজে উঠল। আমি বললুম, বৃথা চেষ্টা হেমন্ত, ওই গুন্ডাগুলো ধরা পড়লে তবেই চাবি দিয়ে দরজা খোলা যাবে। হেমন্ত বললে, এখনও তো বনের ভেতরে কোনো সারা শব্দ পাচ্ছি না। যদি ওরা পালিয়ে যায় তাহলে আমরা কি এই বন্ধ দরজার সামনে দাঁড়িয়ে দাঁড়িয়ে অভাগা শিশুদের কান্না শুনব? তাছাড়া উপায় উপায় আমার এই ব্যাগে। বলেই হেমন্ত মাটির উপরে উবু হয়ে বসে পড়ল। হেমন্ত যখনই বাইরে কোনো অ্যাডভেঞ্চারে বেরোতো একটি ব্যাগ তার সঙ্গে সঙ্গে থাকতো সর্বদাই। তার মধ্যে যে কত রকম বৈজ্ঞানিক ও রাসায়নিক রহস্যের উপাদান ও ছোট ছোট যন্ত্র সাজানো থাকতো আমি তাদের হিসাবও জানি না, মর্মও বুঝি না। হেমন্তকে জিজ্ঞাসা করলে বলতো, এটি আমার ভ্রাম্যমান ল্যাবরেটরি। বলা বাহুল্য ব্যাগটি আজও আছে তার হাতে। সে ব্যাগ খুলে বার করলে কাঁচের ছিপি আটা দুটি ছোট ছোট শিশি। প্রায় কৌতূহলী চোখ নিয়ে সতীশবাবু হেঁট হয়ে দেখতে লাগলেন। হেমন্ত অপেক্ষাকৃত বড় শিশিটার ছিপি খুলে লোহার দরজার একটা কড়ায় গোড়ায় খানিকটা লালচে রঙের চূর্ণ ঢেলে দিলে। তারপর অন্য শিশিটার ভেতর থেকে আর এক রকম চূর্ণ নিয়ে একটা চামচের ভেতরে রাখলে। ঠিক সেই সময় বনের ভেতর থেকে শোনা গেল পরপর 3টে বন্দুকের আওয়াজ। হেমন্ত হাসতে হাসতে বললে, তাহলে বনবাসী বন্ধুরা বশ মানেননি, সিপাহীদের সঙ্গে তারা লড়াই করছেন। বেশ বেশ, কিন্তু যুদ্ধে জিতে ফিরে এলেও দেখবে তাদের বন্দিশালা শূন্য হয়ে পড়ে আছে। সতীশবাবু তফাতে সরে যান। রবিন, হট যাও। দূর থেকে দেখলাম হেমন্ত একটা দেশলাইয়ের কাঠি জেলে চামচের চূর্ণের ওপরে ধরলে। চূর্ণ জ্বলে উঠল। তারপরে সেই চামচের জ্বলন্ত চূর্ণটা লোহার দরজার ছড়ানো চূর্ণের ওপরে ফেলে দিয়েই চোখের নিমেষে লাভ মেরে তফাতে সরে এলো। মুহূর্তের মধ্যে সেখানে জেগে উঠল একটা চোখ ধাঁধানো ভীষণ তীব্র অগ্নিশিখা। সঙ্গে সঙ্গে চরচর পরপর শব্দ। বিস্মিত চোখে আমরা দেখতে পেলাম সেই জ্বলন্ত অংশটা যেন ক্রমে ক্রমে লোহার দরজার ভেতরে বসে যাচ্ছে। তারপরই হঠাৎ হুড়মুড় ঝনাত করে একটা শব্দ হলো। বুঝলাম দরজা খুলে নিচে ঝুলে পড়েছে। আমি ছুটে গিয়ে দেখলাম লোহার দরজার একটা পাল্লা যেখানে ছিল কড়ার গোড়া, সেখানটা রয়েছে একটা এত বড় একটা ছেদা যা হাতের মুঠো গলে যায় তার ভিতর থেকে। সতীশবাবু হতভম্বের মতো বললেন, এ কি কাণ্ড। হেমন্ত বললে, থার্মিট। থার্মিট? ও বাবা, সে আবার কি? জার্মানির অ্যাসেন শহরের গোল্ডস্মিথ নামে রসায়নবিদ পণ্ডিতের আবিষ্কারক। আয়রন অক্সাইড আর মেটালিক অ্যালুমিনিয়ামের মিশ্রণে এটি প্রস্তুত। তার উপরে যদি ম্যাগনেসিয়াম পাউডার জ্বালিয়ে দেওয়া ফেলতে হয় তাহলে এমন এক ভয়ানক আগুনের সৃষ্টি হয় যে তার তাপ ওঠে 5400 ডিগ্রি ফারেনহাইট পর্যন্ত। থার্মিট যেটুকু জায়গার উপরে ছড়ানো থাকে লোহার বা ইস্পাতের কেবল সেটুকুই অংশই গলি দেয়। সতীশবাবু বললেন, লোহার সিন্ধুকের উপরে যদি ওই থার্মিট ব্যবহার করা হয়? তারও দুর্দশা হবে দরজাটার মতো। বাবা হেমন্তবাবু, এত বৈজ্ঞানিক বুদ্ধি নিয়ে আপনি চোর হলে কলকাতার আর রক্ষে থাকতো না। এখন গল্প রাখুন মশাই, বনের ভেতরে কি হচ্ছে জানি না, আগে বন্দীদের উদ্ধার করুন। লোহার দরজার তলায় একটা সিঁড়ি, তারপরেই অন্ধকার। সতীশবাবু কোমল স্বরে ডাকলেন, নিচে কে আছো খোকাবাবুরা? বেরিয়ে এসো, বেরিয়ে এসো। আর তোমাদের ভয় নেই, আমরা তোমার মা বাবার কাছ থেকে এসেছি। সিঁড়ির তলায় অন্ধকারের ভেতর থেকে উকি মারতে লাগলো 3খানি শীর্ণ কাতর কচি মুখ।
উদ্ভ্রান্ত তাদের চোখের দৃষ্টি। বাইরে একটা গোলমাল শোনা গেল। হেমন্ত বললে, সতীশবাবু, খোকাদের ভার আপনার ওপরে। আমি গোলমালটা কিছু শুনে আসি। এসো রবিন। বাইরে গিয়ে দেখলুম ইন্সপেক্টর, সাব ইন্সপেক্টর ও জমাদার আসছে রিভলভার হাতে আগে আগে। তারপরে এখানকার দুশ্মন চেহারার গুন্ডাগুলো, তাদের প্রত্যেকেরই হাতে হাত করা, এবং সব পেছনে বন্দুকধারী 8 জন মিলিটারি পুলিশ। গুনে দেখলাম বন্দিরা সংখ্যায় 10 জন। হেমন্ত আনন্দিত কণ্ঠে বলে উঠল, যাক, বন্দুকের শব্দ শুনে আমার দুশ্চিন্তা হয়েছিল। এখন বোঝা যাচ্ছে বন্দুক ছোড়া হয়েছে কেবল এদের ভয় দেখাবার জন্যে। বলেছে রবিন, বিনা রক্তপাতেই কেল্লা ফতে। চমৎকার। আমি বৈষ্ণবের ছেলে, রক্তপাত ভালোবাসি না। কলকাতায় এসেছি। ইন্সপেক্টরের সঙ্গে শ্যামলপুরের জমিদার পুত্র ও লৌহ ব্যবসায়ী পতিত পাবন নন্দীর পুত্রকে পাঠিয়ে দেওয়া হলো যথাস্থানে। সতীশবাবু দুর্জয়গড়ের যুবরাজকে নিয়ে প্রাসাদের সামনে গাড়িতে অপেক্ষা করতে লাগলেন। রঙ্গমঞ্চ প্রস্তুত করবার জন্য হেমন্তের সঙ্গে আমি ঢুকলাম রাজবাড়ির ভেতরে। আজকেই হচ্ছে মাসের 24 তারিখ। হেমন্ত কার্ড পাঠিয়ে দিলে। 5 মিনিট যেতে না যেতেই ভৃত্য এসে আমাদের মহারাজা বাহাদুরের ড্রয়িং রুমে নিয়ে গেল। একখানা কৌচের ওপরে মহারাজা বাহাদুর 4-5টা কুশনে মাথা রেখে লম্বা হয়ে শুয়ে রয়েছেন। তার চোখের মুখলে গাঢ় কালির রেখা, মুখ যেন বিষণ্ণতার ছবি। কোচের পেছনে দাঁড়িয়ে আছেন মিস্টার গাঙ্গুলি। আমাদের দেখে মহারাজা ধীরে ধীরে উঠে বসলেন। তারপরে বিরক্ত মুখে বললেন, হেমন্তবাবু, আপনি কি আজ মজা দেখতে এসেছেন? হেমন্ত বললে, সে কি মহারাজ, আপনার দুঃখ শোক কি আমার পক্ষে কৌতুককর হতে পারে? তাছাড়া আর কি বলবো বলুন। শুনলাম আপনি আমার মামলা ছেড়ে দিয়ে গেছেন হাওয়া খেতে। এ কথা কে আপনাকে বললে? গাঙ্গুলি। মিস্টার গাঙ্গুলি? গাঙ্গুলি বললেন, চোরকে 15 লাখ টাকা দিয়ে আপনি যুবরাজকে ছাড়িয়ে আনতে বলেছিলেন। আমি কেবল সে কথাই মহারাজা বাহাদুরকে জানিয়েছিলাম। মহারাজা বললেন, ও কথা বলা আর মামলা ছেড়ে দেওয়া একই কথা। নিশ্চয়ই নয়। দীপ্ত চক্ষে মহারাজা বললেন, আমার সামনে এত বেশি চেঁচিয়ে জোরে কথা বলবেন না হেমন্তবাবু। আমার পদমর্যাদা ভুলে যাবেন না। পদমর্যাদা? পদসেবা জীবনে কখনো করিনি, কাজেই কারোর পদের মর্যাদা নিয়ে মাথা ঘামাইনি কখনো। হেমন্ত হাসতে হাসতে বললে, অত্যন্ত সহজভাবে। এরকম স্পষ্ট কথা শুনতে বোধহয় মহারাজা বাহাদুর অভ্যস্ত নন। তিনি বিপুল বিস্ময়ে হেমন্তের মুখের পানে স্থির চোখে তাকিয়ে রইলেন। গাঙ্গুলি তাড়াতাড়ি এগিয়ে এসে বললেন, হেমন্ত, ওসব বাজে কথা যেতে দিন। মহারাজা বাহাদুরের মেজাজ আর ভালো নয়। ভুলে যাবেন না, আজ হচ্ছে মাসের 24 তারিখ। হেমন্ত বললে, আমি কিছুই ভুলিনি মিস্টার গাঙ্গুলি। আজ মাসের 24 তারিখ বলেই আমি এখানে এসেছি। মহারাজা ভুরু কুচকে বললেন, হ্যাঁ, মজা দেখতে। আমার যাবে 15 লক্ষ টাকা জলে, আর আপনি দেখবেন দাঁড়িয়ে দাঁড়িয়ে মজা। আমি মজা দেখতে আসিনি মহারাজ, মজা দেখাতে এসেছি। এই কথার অর্থ? অর্থ হচ্ছে, প্রথমত, আপনার 15 লক্ষ টাকা জলে পড়বে না, স্থলেই থাকবে, অর্থাৎ ব্যাংকে। অর্থটা আরো জটিল হয়ে উঠল, তাই নয় কি গাঙ্গুলি? গাঙ্গুলি বললেন, আমি তো অর্থই খুঁজে পাচ্ছি না। এ হচ্ছে অর্থহীন কথা। হেমন্ত হেসে বললে, আচ্ছা, সতীশবাবু এসেই ওর অর্থ বুঝিয়ে দেবেন। তিনি গাড়িতে বসে আছেন, ডেকে পাঠান। মহারাজা বললেন, যাও তো গাঙ্গুলি, সতীশবাবুকে এখানে নিয়ে এসো। গাঙ্গুলি ঘর থেকে বেরিয়ে গেলেন। হেমন্ত বললে, মহারাজ, প্রথমে আমি ভেবেছিলাম কলকাতায় নিজস্ব কোনো ছেলে ধরার দল যুবরাজকে চুরি করেছিল, কারণ আপনারা কলকাতায় আসবার আগেই চুরি গিয়েছিল আরও 2টি ছেলে। কিন্তু তারপরে আমার ভ্রম বুঝেছি। এখন জানতে পেরেছি যে প্রধানত পুলিশের চোখে ধুলি নিক্ষেপ করবার জন্যই প্রথম ছেলে 2টি চুরি করা হয়েছিল। কিন্তু চোরের আসল উদ্দেশ্য ছিল দুর্জয়গড়ের যুবরাজকেই চুরি করা।
মহারাজা ফ্যাল করে হেমন্তের মুখের পানে তাকিয়ে বললেন, আপনার কোনো কথার মানেই আজ বোঝা যাচ্ছে না। ঠিক এই সময় ঘরের ভেতরে এসে দাঁড়ালো সতীশবাবুর সঙ্গে দুর্জয়গড়ের যুবরাজ। মহারাজা নিজের চোখকে যেন বিশ্বাস করতে পারলেন না। হাঁ করে তাকিয়ে রইলেন স্তম্ভিত চোখকে। বাবা, বাবা বলে চেঁচিয়ে উঠে যুবরাজ ছুটে গিয়ে পিতার কোলের ভেতরে ঝাঁপিয়ে পড়ল। ছেলেকে দুই হাতে জড়িয়ে ধরে মহারাজা খানিকক্ষণ আচ্ছন্নের মতন হয়ে রইলেন। তার দুই চোখ ছাপিয়ে ঝরতে লাগলো আনন্দের অশ্রু। তারপর আত্মসংবরণ করে দুই হাতে ছেলের মুখ ধরে তিনি বললেন, খোকন, খোকন, এতদিন তুই কোথায় ছিলি বাছা? আমাকে ধরে রেখেছিল বাবা। কে? তাদের চিনি না তো। কে তোকে ফিরিয়ে এনেছে? যুবরাজ ফিরে আঙুল দিয়ে আমাদের দেখিয়ে দিলে। মহারাজা ব্যস্তভাবে দাঁড়িয়ে উঠে বললেন, হ্যাঁ, আপনারা আমার ছেলেকে বাঁচিয়েছেন। আপনারা, আপনাদের এখনই আমি পুরস্কার দেব, কল্পনাতীত পুরস্কার। আমার চেকবুক কই? গাঙ্গুলি, গাঙ্গুলি! সতীশবাবু বললেন, মিস্টার গাঙ্গুলি তো এখন আসতে পারবেন না মহারাজ, তিনি একটু বিপদে পড়েছেন। বিপদ? গাঙ্গুলি আবার কি বিপদে পড়ল? তিনি বাইরে গিয়ে যেই দেখলেন গাড়ির ভেতরে আমার পাশে বসে আছেন যুবরাজ, অমনি হরিণের মতন ছুটে পালিয়ে যাচ্ছিলেন। তখনই আমার পাহারাওয়ালা গিয়ে তাকে ধরে ফেললে। এতক্ষণে হাতে তিনি লোহার বালা পড়েছেন। মহারাজা ধপাস করে কোচের ওপরে বসে পড়ে বললেন, আমার সব মানে গুলিয়ে যাচ্ছে, সব মানে গুলিয়ে যাচ্ছে। হেমন্ত বললে, কিচ্ছু গুলাবে না মহারাজ, সবটা আমি বুঝিয়ে দিচ্ছি। মামলাটা হাতে নেওয়ার সঙ্গে সঙ্গেই আমি দৈব গতিকে একটা সাংকেতিক শব্দে লেখা বিজ্ঞাপন দেখে আবিষ্কার করে ফেলেছিলাম যে কলকাতায় কেউ আমেরিকান অপরাধীদের অনুকরণে ছেলে ধরবার জন্য গুন্ডার দল দখল করেছে। সে দলপতি হলেও গুন্ডাদের সঙ্গে প্রকাশ্যে মেলামেশা করে না, অনেক কাজই চালায় সাংকেতিক লিপির দ্বারা। সে যে যুবরাজকে কোন দ্বীপে লুকিয়ে রেখেছে এটাও টের পেলাম। তার নিজের হাতের লেখা এক পত্র পেয়ে আরও আন্দাজ করলাম সে আমেরিকা ফেরত, কারণ যে চিঠির কাগজ সে ব্যবহার করেছে তা ক্যালিফোর্নিয়ায় তৈরি, কলকাতায় পাওয়া যায় না। তারপর রাজবাড়িতে এসে খোঁজ নিয়ে যখন জানলাম যে আপনার সঙ্গে গাঙ্গুলিও আমেরিকায় গিয়েছিল, তখন প্রথম আমার সন্দেহ আকৃষ্ট হয় তার দিকে। তারপর একদিন মিস্টার গাঙ্গুলি নিজেই তার মৃত্যুবান তুলে দিলে আমার হাতে। কোন খেয়ালে জানি না, মহারাজের কাছ থেকে পুরস্কার ঘোষণার বিজ্ঞাপন লিখবার ভার পেয়ে সে আমাদের সাহায্য গ্রহণ করলে। রবিনের মুখে ভাষা শুনে নিজের হাতে সা লিখে নিলে, আর তার সেই হাতের লেখা হলো আমার হস্তগত। সাংকেতিক লিপির লেখার সঙ্গে তার হাতের লেখা মিলিয়েই আমার আর কোনো সন্দেহ রইল না। মহারাজ অভিযোগ ভরা কণ্ঠে বললেন, সব রহস্য জেনেও আপনি তখনই ওই মহাপাপী সাধুর মুখোশ খুলে দেননি? দিনই তার কারণ আছে মহারাজ। অসময়ে গাঙ্গুলিকে গ্রেপ্তার না করবার তিনটে কারণ হচ্ছে, ওইটুকু প্রমাণ আমার পক্ষে যথেষ্ট হলেও আদালতের পক্ষে যথেষ্ট নয়। গুন্ডার দল তখনও ধরা পড়েনি। দলপতি গ্রেপ্তার হওয়ার খবর পেলে গুন্ডারা হয়তো প্রমাণ নষ্ট করবার জন্য যুবরাজকে হত্যা করতেও পারত। ঠিক ঠিক হেমন্তবাবু, আপনার কৃতজ্ঞতা ঋণ আমি কখনো শোধ করতে পারবো না। আপনি কি পুরস্কার চান বলুন? পুরস্কার? আমি পুরস্কারের লোভে কোনো মামলা হাতে নিই না। ভগবানের দয়া আমার কোনো অভাব নেই। আমি কাজ করি, কাজের আনন্দেই। না না, পুরস্কার আপনাকে নিতেই হবে। নিতেই হবে? বেশ, ও বিষয় নিয়ে আপনি সতীশবাবুর সঙ্গে কথা বলতে পারেন। ওটো হে রবিন, মহারাজকে প্রণাম করে আমি এখন সবেগে পলায়ন করতে চাই।